পরিণয় থেকে প্রণয় এক। উর্মি আক্তার উষা। গরমের উষ্ণতা কাটিয়ে শীতের হাওয়া বইছে চারদিকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই রাহেলা বেগম উঠোন ঝাড়ু দিয়ে রান্নাঘরে ঢুকেছেন নাস্তা বানানোর জন্য। ঘুম থেকে দেরি করে উঠার কারণে কাজে একটু তাড়াহুড়ো করছেন তিনি। আতাউর রহমান আর তার ছোট ভাই মতিউর রহমান বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। বারান্দা থেকে বাইরের রাস্তাটা ভালোভাবেই দেখা যায়, তবে বাইরে থেকে বাড়ির ভেতরের দিকটা তেমন একটা স্পষ্ট দেখা যায় না। ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে চিত্রিতা রান্নাঘরের দিকে যায়। রাহেলা বেগম মেয়েকে দেখে দুকাপ চা হাতে ধরিয়ে দিয়ে বলে, এখন তোর ঘুম থেকে উঠার সময় হলো, কাল না বললি সকাল সকাল কোচিং এ যেতে হবে। তোকে কতবার ডেকে আসলাম, শান্ত কিন্তু এতক্ষণে উঠে তৈরিও হয়ে গেছে হয়তো। চাটা তোর বাবা আর চাচ্চুকে দিয়ে আয়, আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ছোট মা কোথায় দেখছি না যে? আজ ময়নার মা আসেনি? তোর ছোট মার কাল রাত থেকেই জ্বর উঠেছে, তাই ওকে বিশ্রাম নিতে বলেছি, আর ময়নার মা দুদিনের ছুটি নিয়েছে। তাড়াতাড়ি চাটা দিয়ে আয়, নয়তো ঠান্ডা হয়ে যাবে। হুম। চিত্রিতা তার বাবা আর চাচ্চুকে চা দিয়ে নিজের রুমে চলে আসে। আজ ভার্সিটি বন্ধ থাকায় বিকেলের কোচিং সকালে দেওয়া হয়েছে। চিত্রিতা একেবারে কোচিং যাবার জন্য তৈরি হয়ে শাহানা বেগমকে দেখতে চলে যায়। ছোট থেকে চিত্রিতা শাহানা বেগমের খুব আদরের। নাস্তা করে শান্তর সাথে কোচিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় দুজনে কথা বলতে বলতেই যাচ্ছিল, তখন শান্ত বলে, এই টাকলা স্যারের কোচিং করতে আমার ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? পড়ালেখা বাদ দিয়ে টোটো করে ঘুরে বেড়াবি, তাহলে ভালো লাগবে। সেমিস্টারে খারাপ করলে চাচ্চু তোকে বাড়িতে ঢুকতে দেবে না, তখন বুঝবি মজা। এই ভয়েই তো বাধ্য হয়ে পড়ালেখাটা করতে হচ্ছে। ছোট মার কত স্বপ্ন তোকে নিয়ে। বেলা তখন প্রায় 12টা বাজতে চলল। রাহেলা বেগম দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। আজ উনার বড় মেয়ে চারুর আসার কথা, মেয়েটা অনেক দিন পর বাড়িতে আসছে। শাহানা বেগমও হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছেন। অসুস্থ থাকায় রাহেলা বেগম অনেকবার বারণ করা সত্ত্বেও তিনি তার কোনো কথাই শোনেননি, সেই জোর করে রান্নাঘরে আসলেন। রাহেলা বেগম আর শাহানা বেগমের সম্পর্ক দুবোনের মতো। রাহেলা বেগম কখনোই শাহানা বেগমকে জায়ের নজরে দেখেনি, সবসময় ছোট বোনের মতো স্নেহ করে এসেছে, আর শাহানা বেগমও তাকে বড় বোনের মতো সম্মান করে। কোচিং শেষে চিত্রিতা বাড়ি ফিরে মাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে আসে। রান্না প্রায় শেষের দিকে, তাই চিত্রিতাকে তার মা রাহেলা বেগম রুমে গিয়ে গোসল সেরে নিতে বলেছে। দুপুর 2:30টার দিকে চারু তার স্বামী আমির আর 2 বছরের মেয়ে আরশি নিয়ে বাড়িতে পৌঁছায়। ছোট্ট আরশি এ বাড়ির সবাই চোখের মণি, আধো আধো বলিতে সবাইকে ডাকতে পারে। আতাউর রহমান আর মতিউর রহমান এখন যে যার অফিসে রয়েছে, আসতে আসতে সন্ধে হয়ে যাবে। দুজনে একই অফিসেই কর্মরত। বিকেলে চিত্রিতা আরশিকে কোলে নিয়ে তার বাগানে পেতে রাখা দোলনাটায় বসেছিল। একটা সময় আরশি চিত্রিতার বুকে চুপটি করে ঘুমিয়ে পড়ে। চিত্রিতা আস্তে ধীরে মেয়েটাকে কোলে নিয়ে চারুর রুমে যায়। চারু, রাহেলা বেগম আর শাহানা বেগম বিছানায় বসে কথা বলছিল। আমির শান্তর সাথে বাইরে বেরিয়েছে। চিত্রিতাকে দেখে চারু বলে, কখন ঘুমিয়েছে মেয়েটা? একটু আগেই ঘুমোলো, ভাবলাম শুইয়ে দিলে ভালো করে ঘুমোতে পারবে। আচ্ছা নিয়ে আয়। চারু বিছানার মাঝখানটায় বালিশ দিল, চিত্রিতা আরশিকে বিছানায় শুইয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই আমির আর শান্ত বাড়িতে ফিরে আসে। আমির রুমে আসতেই রাহেলা বেগম আর শাহানা বেগম রান্না ঘরে চলে আসে। চিত্রিতা নিজের রুমে যাচ্ছিল, তখন রাহেলা বেগম এক গ্লাস শরবত হাতে দিয়ে আমিরকে দিয়ে আসতে বললেন। চিত্রিতা বোনের রুমের সামনে এসে দরজায় নক করে। চারু রুমে আসতে বললে চিত্রিতা রুমে ভেতরে গিয়ে আমিরের হাতে শরবতে গ্লাসটা দেয়। সন্ধেবেলা আতাউর রহমান আর মতিউর রহমান একসঙ্গেই বাড়িতে ফিরেছেন। এসেই আগে মেয়ে আর মেয়ে জামাইয়ের সাথে কুশল বিনিময় করে। আরশিকে পেয়ে দুভাই যেন শৈশব ফিরে পেয়েছেন। রাতে সবাই একসাথে খেতে বসে নানা রকম কথাবার্তা বলছে। খাবার শেষে রাহেলা বেগম আর শাহানা বেগমের সাথে চিত্রিতাও হাতে হাতে সব গুছিয়ে রেখে নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ বই পড়ে ঘুমোনোর প্রস্তুতি নেয়।
সকালে জানালার পর্দা ভেদ করে সোনালি রোদ এসে চিত্রিতার মুখের উপর পড়ছিল, যার দরুন তার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে কেবল 8টা বাজে। চিত্রিতা বিছানা ছেড়ে উঠে আগে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিজের রুমটাকে গুছিয়ে বাইরে চলে আসে। বাইরে চারু বারান্দায় মেয়েকে নিয়ে বসেছিল। আরুষি চিত্রিতাকে দেখা মাত্রই আধো আধো বলিতে মামুনি বলে দৌড়ে তার কাছে চলে আসে। চিত্রিতা আরুষিকে কোলে নিয়ে বোনের পাশের চেয়ারটায় বসে। রোজকার মতোই আতাউর রহমান আর মতিউর রহমান নিজেদের কাজে বেরিয়ে পড়েছে। সকালের নাস্তা সেরেই আমির চারু আর আরুষিকে নিয়ে বাড়ি ফিরে যায় জরুরি একটা কাজের জন্য, তবে খুব শীঘ্রই আবার তারা কোনো একটা কারণে আসবে বলে যায়। চিত্রিতা মন খারাপ নিয়ে ঘরে বসেছিল। এই ঘরটাতেই দুবোন থাকত। হাজারো স্মৃতি জমা হয়ে আছে দুবোনের খুনসুটি ভরা। চারুর বিয়ের পর চিত্রিতার পাশের ঘরটা চারুর জন্য দেওয়া হয়। এখন বেড়াতে আসলে সে সেই ঘরটাতেই থাকে। ছোট থেকেই চিত্রিতা চারু বলতে পাগল ছিল। চারুর বিয়ের সময় সবার থেকে বেশি চিত্রিতাই কান্না করেছিল। শান্ত তার ঘরের দরজার সামনে দিয়ে সিটি বাজাতে বাজাতে যাচ্ছিল। চিত্রিতাকে এভাবে জানালার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের ভেতর আসে আর বলে, কিরে শেওড়া গাছের শাকচুন্নি, এভাবে দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করছিস নাকি? তাতে তোর কি রে রাক্ষস? তোর বউ পেতনি হবে দেখে নিস। আমি নীরবতা পালন করলে তোর কি? আমার কিছুই না, তবে কাকের মতো কাকা না করে চুপ আছিস সেটাই ভালো। যাবি এখান থেকে? তোর কি মন খারাপ? উহু, বল না। আপুরা চলে গেছে বলে মন খারাপ নাকি? আপু কতদিন পর কাল এলো, আবার আজই চলে যেতে হলো। ও হেই ব্যাপার। আর আমি মনে করেছি 99 নাম্বার ছ্যাঁকা খেয়েছিস। বজ্জাত ছেলে দাঁড়া তুই। বলেই চিত্রিতা শান্তর পেছনে ছুটতে থাকে। চিতু ভুলে যাস না আমি তো বড় ভাই হই। তোর বড় ভাইয়ের আমি গোষ্ঠী কিলাই। ওদের চেঁচামেচি শুনে শাহানা বেগম চিত্রিতার ঘরে আসে আর কি হয়েছে জানতে চাইলে চিত্রিতা উনাকে বলে যে শান্ত তাকে বিরক্ত করছে। মায়ের চোখ রাঙানো দেখে শান্ত সেখান থেকে চলে যায়। শাহানা বেগম চিত্রিতার মাথায় হাত রেখে বলে, দেখ একদিনেই কেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। মেয়ে হলে একটাই জ্বালা পরের ঘরে দিয়ে দিতে হয়। আমি কখনোই তোমাদের ছেড়ে কোথাও যাব না ছোট মা। তা বললে কি হয় পাগলি? মেয়ে বড় হলে তো পরের ঘরে পাঠাতেই হয়। আমি তোমাদের কাছে সবসময় ছোটটিই থাকতে চাই। হাত মুখ ধুয়ে নে, তোর মা গরম গরম পাকোড়া বানিয়েছে, তুই তো খেতে পছন্দ করিস। খাবি চল। আচ্ছা আমি আসছি। শাহানা বেগম চিত্রিতার ঘর থেকে চলে যেতেই চিত্রিতা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। চিত্রিতাদের বাড়িটা একতলার। বাড়ির সামনে উঠোন, পাশে ছোট্ট ফুলের বাগান আর বাগানের পাশে দিয়েই গেইটের রাস্তা। বাগানটা চিত্রিতার খুব শখের। বেশিরভাগ সময় সে বাগানে থাকা দোলনাটায় বসেই কাটায়। ফ্রেশ হয়ে এসে দেখে বসার ঘরে রাহেলা বেগম আর শাহানা বেগম চায়ের সঙ্গে পাকোড়া খাচ্ছেন আর টিভি দেখছেন। শান্ত সোফায় বসে ফোনে কিছু একটা দেখছে। আতাউর রহমান আর মতিউর রহমান এখনো অফিস থেকে আসেননি। চিত্রিতাকে বসার ঘরে আসতে দেখে শান্ত টিটকারি করে বলে, অমনি গন্ধে গন্ধে চলে এলি। হুহু চুপ থাক। শুরু হয়ে গেছে সাপে নেউলে ঝগড়া। তোদের চেঁচামেচিতে কি নাটকটা দেখতে পারবো না রে? বললেন রাহেলা বেগম। আমি কখন চেঁচামেচি করলাম মা? শান্তর বাচ্চাই তো শুরু করলো। আমি তো বিয়েই করিনি, বাচ্চা এলো কোত্থেকে? হাসতে হাসতে বলল শান্ত। শাহানা বেগম চোখ রাঙিয়ে শান্তকে বলল, চুপ করবি তুই? মায়ের চোখ রাঙানো দেখে শান্ত ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারায় বুঝায় সে এখন আর কথা বলবে না। চিত্রিতা পাকোড়া খেয়ে বসার ঘরে কতক্ষণ বসে থেকে নিজের ঘরে চলে আসে। চিত্রিতা পড়ার টেবিলে বসে পড়ছিল, তখন রাহেলা বেগম তার রুমে আসে আর বলে সামনের সপ্তাহে উনার বড় বোনের ছেলের বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে, উনি যাতে সবাইকে সাথে নিয়ে যায়। এত তাড়াহুড়োর কারণ হচ্ছে আকাশের আমেরিকাতে চাকরি কনফার্ম হয়েছে, 1 মাস পরেই সেখানে যেতে হবে। আকাশ আর দিয়া একে অপরকে ভালোবাসে, তাই পরিবারের সবাই চাইছে ওদের বিয়ের কাজটা সম্পন্ন করে রাখতে। 6 মাস পর আকাশ দিয়াকেও আমেরিকার নিয়ে যাবে। চিত্রিতা বিয়ের কথা শুনে খুশি হয়ে যায়। খুশিতে মাকে জড়িয়ে ধরে বলে, যাক অনেকদিন পর একটা বিয়ে খাওয়া যাবে।
বাড়িতে একথা জানালে আতাউর রহমান বলেন গায়ের হলুদের আগের দিন যাবেন পরিবারের সবাই মিলে। চারুকে ফোন করেও একথা জানিয়ে দেওয়া হয়েছে, তবে চারুর দেবর সেদিন দেশে আসছে বলে ওরা যেতে পারবে না জানায়। চারু যেতে পারবে না শুনে চিত্রিতার বেশ মন খারাপ হয়, কারণ চারু সাথে থাকলে সে যেকোনো জায়গাতেই কমফোর্টেবল ফিল করে। পরিণয় থেকে প্রণয় 2। উর্মি আক্তার উষা। পরের দিন চিত্রিতা ক্লাসরুমে বসে আছে, সাথে তার দুই বান্ধবী সৃষ্টি আর মৌমিতা। দুজনেই হিন্দু ধর্মের। শান্ত অপর পাশে তার বন্ধুদের সাথে বসেছে। মাহবুব স্যার নিজের মতো করে লেকচার দিয়েই যাচ্ছেন, তবে ওদের ক্লাস করার প্রতি কোনো মনোযোগ নেই। লোকটা ভীষণ রাগী। মাহবুব স্যারের ক্লাস কেউই করতে চায় না, তবে অনিচ্ছা থাকা সত্ত্বেও ক্লাস করতে হয়, কারণ এই স্যারেই স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নেয় আর এক্সামে সেই হিসেবেই নাম্বার দেয়। এই বোরিং ক্লাস করতে করতে আমার খিদে পেয়ে গেল রে, বলল মৌমিতা। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত বের হওয়া যাবে না। সৃষ্টি বিরক্তি পোষণ করে বলল, আরেকটু হলে আমি জ্ঞান হারাবো রে বইন। বাঁচা আমায়। তোরা থামবি। এভাবে কথা বলতে দেখলে স্যার আমাদের তিনজনকেই ক্লাসরুম থেকে বের করে দেবে। মৌমিতা শান্তর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দেখ শান্ত ক্লাসে ঘুমোচ্ছে, একটু পরেই স্যারের কাছে বকা খাবে। মৌমিতার কথা শেষ হতে না হতেই মাহবুব স্যার শান্তর বেঞ্চের সামনে এসে দাঁড়ান। শান্তর বন্ধু মিহির ওকে ডাকতে থাকে। ঘুমে ব্যাঘাত ঘটায় শান্ত বিরক্ত নিয়ে বলে, এই কে রে? একটি বার চোখ খুলিয়া দেখুন মহাশয়। রাগান্বিত হয়ে কথাটা বললেন মাহবুব স্যার। শান্ত মাহবুব স্যারকে দেখা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে যায় আর বলে, স্যার আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। শান্তর কথা শুনে ক্লাসের সবাই হেসে দেয়। মাহবুব স্যার সবাইকে চুপ করিয়ে বলে পরবর্তীতে এমন ভুল যেন না হয়। শান্ত দুপাশে মাথা নেড়ে সায় দেয় যে আর এমন হবে না স্যার। মাহবুব স্যার ক্লাস থেকে চলে যাবার পর চিত্রিতা আর বাকি সবাই জোরে সোরে হেসে দেয়। যা দেখে শান্ত মেয়েদের মতো করে ভেংচি কাটে। বাসায় ফেরার পর থেকেই চিত্রিতা শান্তকে দেখে শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আর শান্ত যেন রাগে ফেটে যাচ্ছে, যা দেখে চিত্রিতা আরও বেশি করে মজা নিচ্ছে। চিত্রিতা নিজের ঘরে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল, এমন সময় তার মা রাহেলা বেগম ঘরে প্রবেশ করে। উনার হাতে একটা ব্যাগও রয়েছে। চিত্রিতা মাকে দেখা মাত্রই গান অফ করে দেয় আর কান থেকে ইয়ারফোন খুলে ফেলে। রাহেলা বেগম মেয়েকে বলেন, চারু তো আসতে পারবে না, তাই তোর জন্য একটা ড্রেস পাঠিয়েছে সে। খুলে দেখ পছন্দ হয় কিনা। চিত্রিতা মায়ের কাছ থেকে ব্যাগটা নিয়ে ড্রেসটা বের করে আর বলে, খুব সুন্দর হয়েছে। আমি আকাশ ভাইয়ার বিয়েতে এটাই পরব। আর শোন, আমরা কাল যাচ্ছি বড় আপার বাড়ি। পরশুদিন আকাশের গায়ে হলুদ আর তার পরের দিন মেয়ের গায়ে হলুদ হবে, তাই তোর খালামণি আমাদের কালই যেতে বলেছে। তোর কি কি নেওয়া লাগে তা গোছগাছ করে নে। আচ্ছা। পরের দিন সকালে চিত্রিতার বাড়ির সবাই গোছগাছ করে কাঙ্ক্ষিত স্থানে চলে আসে। দুদিন পর বিয়ে, ইতিমধ্যেই পরিবারের অনেকেই চলে এসেছে। এতেই জমে উঠেছে বিয়ে বাড়ি। সবাই ড্রয়িং রুমে বাড়ির আত্মীয়ের সাথে আলাপ করছে, রাহেলা বেগম সাথে শাহানা বেগমও রয়েছে। বেশ হাসি ঠাট্টা করছেন সকলে মিলে। সন্ধ্যের পর আকাশের গায়ে হলুদের আয়োজন করা হয়। গানবাজনা হৈহুল্লোড়ের মাঝে রাত দুটো পর যে যার জায়গা মতো রুমে চলে যায় ঘুমোতে। সকালে চিত্রিতার ঘুম ভাঙে সবার শেষে। ঘুম থেকে উঠে দেখে সবাই নাস্তা করে ফেলেছে। সকালে সবার জন্য নাস্তা হিসেবে খিচুড়ি আর ডিম ছিল, কিন্তু এখন তার জন্য অবশিষ্ট খাবার নেই, যার ফলে সে মন খারাপ করে সোফায় গিয়ে বসে পড়ে। বিয়ে বাড়িতে এই একটা সমস্যা, সময় মতো না আসলে ভাগে খাবার পাওয়া যায় না, আর নয়তো ঘুমোনোর জায়গা পাওয়া যায় না। চিত্রিতাকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে শান্ত তার পাশে বসে জিজ্ঞেস করে, মুখটাকে এভাবে প্যাঁচার মতো করে রেখেছিস কেন? বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে বুঝি? চুপ থাক তো, এখন আমার মজা করার কোনো মুড নেই, খিদে পেয়েছে। ও এই ব্যাপার। তুই বস, আমি এক্ষুনি আসছি। এই বলে শান্ত কোথাও একটা যায়, তার কিছুক্ষণ বাদেই আবার ফিরে আসে, হাতে করে একটা প্লেট আর এক গ্লাস পানি নিয়ে। আবার চিত্রিতার পাশে বসে বলে, খেয়ে নে। খাবার পেলি কোথায়?
রেখে দিয়েছিলাম। চুপচাপ খেয়ে নে। চিত্রিতা আর কথা না বলে খাবারটা খেয়ে নেয়। চিত্রিতার এভাবে এত মানুষের মাঝে বসে থাকতে বেশ বোর ফিল হচ্ছিল, তাই সে তার খালামণির রুমে আসে, তবে এখানে এসেও তার ভালো লাগছিল না। চিত্রিতার কাজিনরা সবাই প্ল্যান করে বাইরে থেকে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ, সবাই বড়দের অনুমতি নিয়ে ঘুরতে বের হয়, সাথে শান্ত আছে। সে তো এসে থেকেই মেয়েদের সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছে। সন্ধ্যের পর সবাই সেজেগুজে প্রস্তুত মেয়ের বাড়ির গায়ে হলুদে যাবে বলে। কনেপক্ষের ছেলে মেয়েরা গেইটের সামনে বরণ করার জন্য ফুল আর চকলেট নিয়ে দাঁড়িয়েছিল। মেয়েগুলো যতটা ভদ্র ও শান্তশিষ্ট ছিল, ছেলেগুলো যেন তার বিপরীত, বড্ড পাজি। চিত্রিতাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 9:30 বেজে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান থেকে খেয়ে আসার কারণে কেউই আর রাতে খায় না। পরের দিন বিকেল দিকে বরযাত্রীরা রওনা দেয়। চিত্রিতা তার বোনের দেওয়া ড্রেসটাই পরেছে, সাথে হালকা সাজ। আজও গেইটের সামনে কনেপক্ষের ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে ছিল, হাতে ফুলের থালা আর কাঁচি নিয়ে। কিছুক্ষণের মাঝেই বরপক্ষ আর কনেপক্ষের মাঝে শুরু হয়ে গেল সম্মাননা নিয়ে হইহল্লা। চিত্রিতার এদের কাণ্ড দেখে বেশ হাসি পাচ্ছিল, তবে হাসিটাকে দমিয়ে রেখে কনেপক্ষের দাবিকৃত সম্মাননা আকাশের কাছ থেকে নিয়ে ওদের দিয়ে দেয়। অতঃপর কনেপক্ষরা বরপক্ষকে সসম্মানে স্টেজ অবধি নিয়ে যায়। চিত্রিতা তার কাজিন আখি, রিমির সাথে চেয়ারে বসেছিল, তখন কনেপক্ষের মেহেদি আর সাদমান নামের দুটো ছেলে এসে দাঁড়ায়। সাদমান আগ বাড়িয়ে বলে, আরে বিআইন সাহেবারা যে তা এখানে বসে আছেন কেন? একটু আধটু তো আমাদের সাথেও কথা বলতে পারেন। আজ রাতে একটা খুন করব, তো তাই এখানে বসে প্ল্যান করছিলাম, বলল আখি। আখির এমন কথা শুনে মেহেদি ভয় পাওয়ার মতো মুখ করে বলল, আয় হায়, বলে কি? বিআইন, আপনাকে দেখে বোঝা যায় মেয়েটা কতই না সহজ সরল, আর আপনি কি না রাত বিরেতে খুন খারাপি করে বেড়ান। আপনারা চাইলে আমাদের নেক্সট টার্গেট হতে পারেন, বলল রিমি। না বাবা না, আমার তো আপনাদের দেখে এখনই কেমন ভয় লাগছে, একটু ঢং করে কথাটা বলল সাদমান। চিত্রিতার দিকে তাকিয়ে মেহেদি বলল, আচ্ছা বিআইন, আপনি কি সবসময় চুপচাপই থাকেন? আমাদের চিত্রিতা সবার সাথে কথা বলে না, হুহো বলে ভেংচি কাটে আখি। ওদের কথার মাঝেই শান্ত এসে বলল, চিতু উঠো, এখনই বিয়ে পড়ানো শুরু হবে, দেখবি না? তারপর তারা সেখান থেকে উঠে স্টেজের সামনে চলে আসে, আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হয়। খাওয়া দাওয়া শেষে কনে বিদায় হতে হতে রাত 10টার কাছাকাছি বেজে যায়। রাত 12টার দিকে আকাশকে বাসর ঘরে পাঠানো হয়। আকাশ রুমে এসে দেখে তার স্ত্রী দিয়া বিছানার মাঝখানে এত বড় ঘোমটা দিয়ে বসে আছে। দরজা লাগিয়ে ধীর পায়ে বিছানায় গিয়ে বসে দিয়ার ঘোমটা সরাতেই আকাশ ভ্যাবাচেকা খেয়ে যায়, আর নিচু স্বরে বলে উঠে, তুই? আকাশের কথা শুনে রুমে যারা যারা লুকিয়ে ছিল সবাই বেরিয়ে আসে আর হাসতে থাকে। আসলে আকাশকে ভ্যাবাচেকা খাওয়ানোর জন্য দিয়াকে সরিয়ে রেখে আকাশের চাচাতো ভাই সৌরভকে শাড়ি আর ঘোমটা পরিয়ে বসিয়ে রেখেছিল ওরা। তারপরের দিন রিসেপশনের অনুষ্ঠানের পর চিত্রিতারা সবাই ব্যাগ গোছগাছ শুরু করে দেয়। রাহেলা বেগমের বড় বোন অনেকবার জোরাজুরি করেছেন আর 2 দিন থাকার জন্য, তবে আতাউর রহমান আর মতিউর রহমানে অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকায় আজই তারা বাড়িতে চলে যাবেন বলে সিদ্ধান্ত নেন। বাসায় তাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যায়। চিত্রিতা রাতে অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। জার্নি করার জন্য বড্ড টায়ার্ড সে। পরের দিন খুব সকালে চিত্রিতার ঘুম ভেঙে যায়, তাই নামাজ পড়ে সে বাগানের দিকটায় আসে। শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটতে তার ভালোই লাগছে। সকালের দিকে শীত শীত ভাবটা থাকলেও দুপুরের দিকে গরম অনুভব হয়। আজ গোলাপ গাছটায় সাদা রঙের ফুল ফুটেছে, ঘাসের সাথে মিশে আছে হলুদ আর গোলাপি রঙের পুর্তলিকা। চিত্রিতা ভেজা ঘাসের উপর পা রেখে তার প্রিয় দোলনাটায় বসে আছে। এখন সকাল প্রায় 7:30। এতক্ষণ বাড়ির সবাই ঘুম থেকে হয়তো উঠে গেছে, কেবল শান্তকে ছাড়া। চিত্রিতা বাগানে আসার সময় মোবাইলটা সাথে করে নিয়েই এসেছিল। হঠাৎই চিত্রিতার ফোনে মৌমিতা কল করে। চিতু, আজকে ভার্সিটি আসবি না? ভাবছি কাল থেকে আসব। আজ ইমতিয়াজ স্যার বলেছেন সবাইকে উপস্থিত থাকতে কিছু গুরুত্বপূর্ণ নোটস দিবেন।
আর হ্যাঁ, এক্সামের রুটিন দিয়ে দিয়েছে এই মাসেরই শেষের দিকে। এক্সাম তো আরও পরে হওয়ার কথা ছিল, তবে এত তাড়াতাড়ি রুটিন দিয়ে দিল যে? সেটা তো জানি না। সময় মতো চলে আসবি। হুম। মৌমিতার সাথে কথা শেষ করে চিত্রিতা বাড়ির ভেতর চলে আসে। রাহেলা বেগম আর শাহানা বেগম রান্না ঘরে সকালের নাস্তার ব্যবস্থা করছেন। বাইরে থেকে চিত্রিতার ঘরে যেতে হলে রান্নাঘরের সামনে দিয়ে যেতে হয়। রাহেলা বেগম চিত্রিতা বাইরে থেকে ঘরের দিকে যেতে দেখে বলেন, পরিণয় থেকে প্রণয় ৩। উর্মি আক্তার উষা। মৌমিতার সাথে কথা শেষ করে চিত্রিতা বাড়ির ভেতর চলে আসে। রাহেলা বেগম আর শাহানা বেগম রান্না ঘরে সকালের নাস্তার ব্যবস্থা করছেন। বাইরে থেকে চিত্রিতার ঘরে যেতে হলে রান্নাঘরের সামনে দিয়ে যেতে হয়। রাহেলা বেগম চিত্রিতা বাইরে থেকে ঘরের দিকে যেতে দেখে বলেন, আজ এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল যে? কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য আর খুব সকালেই ঘুম ভেঙে গেছে। ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই বাগানে গিয়েছিলাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। চা বানিয়ে দিচ্ছি। আচ্ছা। চিত্রিতা তার ঘরে এসে ফ্রেশ ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। নাস্তা করে সকালে 9:30টার দিকে শান্ত চিত্রিতাকে নিয়ে বেরিয়ে পড়ে বাইক নিয়ে। ইমতিয়াজ স্যারের দেওয়া নোটসগুলো কালেক্ট করে রাখে, সামনেই ওদের দ্বিতীয় বর্ষের ইয়ার ফাইনাল এক্সাম। ভার্সিটির মাঠের দিকে চিত্রিতা একটা গাছের নিচে বসেছিল, সাথে মৌমিতা আর সৃষ্টিও। এমন সময় ওদের সামনে রাকিব নামের একটা ছেলে আসে, যে ওদেরই ক্লাসমেট। ছেলেটা কিছুটা বখাটে টাইপেরও বটে, মেয়েদের সাথে ফ্লার্ট করাই যেন তার একমাত্র কাজ। রাকিবকে সামনে দেখে ওদের চোখ মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠেছে। সৃষ্টি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে রাকিব কেন এখানে এসেছে। রাকিব কিছু বলার জন্য সামনে এগোতেই পা পিছলে পড়ে যায় আর তার সারা মুখে কাদার ছড়াছড়ি। গাছে পানি দেওয়ার কারণে মূলত জায়গাটায় কাদা তৈরি হয়েছে। রাকিবের এমন অবস্থা থেকে ওদের হাসতে হাসতে প্রায় পেট ব্যথা হওয়ার উপক্রম। রাকিব অস্পষ্ট করে ধাত বলে সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে চলে যায়। হয়তো পায়ে ব্যথা পেয়েছে। চিত্রিতাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষাও শুরু হয়ে যায়। চিত্রিতার সারাদিন কাটে বইখাতা নিয়ে। শান্তর তুলনায় চিত্রিতা পড়ালেখা নিয়ে একটু বেশিই সিরিয়াস। শান্তর ব্রেন ভালো হওয়া সত্ত্বেও পড়ালেখায় এত বেশি গুরুত্ব দেয় না, তবে পরীক্ষার রেজাল্টে ভালো মার্কস পায় সে। দেখতে দেখতে আজ তাদের পরীক্ষা শেষ হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা বেশ ভালোভাবেই দিয়েছে। পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে ফ্রেন্ডরা সবাই মিলে ফুচকা খাবে, ওদের সাথে শান্ত আর তার দুজন বন্ধু আসে। তারপর তারা একসাথে ফুচকা খেতে খেতে আড্ডা দিয়ে সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে আসে। পরীক্ষা দিয়ে আসার পর থেকেই চিত্রিতার মনটা বেশ ফুরফুরে। এতদিনে পড়ার চাপটা কিছুটা কমল। সন্ধ্যের দিকেই আতাউর রহমান আর মতিউর রহমান বাড়ি ফিরেছেন। চিত্রিতা তার বাবা আর চাচ্চুর জন্য আদা দিয়ে চা বানিয়ে নিয়ে যায়। চিত্রিতার হাতের আদার চাটা দুভাইই খুব পছন্দ করেন। রাহেলা বেগম আর শাহানা বেগম তখন সোফার আরেক পাশে বসে তাদের প্রিয় সিরিয়াল দেখছিল। শান্ত একপাশে বসে ফোন টিপছিল। এমন সময় আতাউর রহমানের কাছে চারুর কল আসে। অপর পাশ থেকে কি কথা হচ্ছে তা কারোরই বোধগম্য হয় না। চিত্রিতা নিজের মায়ের পাশে বসে বাবার কথা বলার ধরন ভঙ্গি খেয়াল করছিল। আতাউর রহমান চারুর সাথে কথা বলে রেখে দেয়। শান্ত আর চিত্রিতাকে বলে তাদের বড়দের কিছু কথা বলার আছে, তাই ওরা দুজন যাতে এখন নিজেদের ঘরে যায়। ওরাও বাধ্য ছেলে মেয়ে হয়ে নিজেদের ঘরে চলে আসে। রাতে সবাই খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়, চিত্রিতা তার ঘরে এসেই একটা উপন্যাসের বই নিয়ে বসে। পড়তে পড়তে একটা সময় সে আধশোয়া হয়েই বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে বেশ অনেকটা দেরি করে উঠে, তবে আজ আর কোনো প্যারা নেই। বিছানা গুছিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। রুম থেকে বেরিয়ে চিত্রিতা দেখতে পায় মায়নার মা বসার ঘর মুছছে। সেই সোজা রান্না ঘরে চলে যায়। রাহেলা বেগম আর শাহানা বেগম কিছু একটা নিয়ে কথা বলছে আর রান্না করছেন। চিত্রিতা মায়ের কাছে গিয়ে জানায় তার বেশ খিদে পেয়েছে। শাহানা বেগম চিত্রিতাকে নাস্তা দেয় আর বলে, আজ বাড়িতে মেহমান আসছে চারুর শ্বশুর বাড়ি থেকে। হঠাৎ করে তারা আসবে কেন? তারা তোকে দেখতে আসবে।
কথাবার্তা ফাইনাল হলে আজই কাজী ডেকে বিয়ে পড়ানো হবে। কথাটা শোনা মাত্রই চিত্রিতার গলায় খাবার আটকে যায়। তা দেখে রাহেলা বেগম তাড়াতাড়ি করে এক গ্লাস পানি এগিয়ে দেয়। চিত্রিতা মায়ের হাত থেকে গ্লাসের সম্পূর্ণ পানি একেবারেই সাবার করে ফেলে। রাহেলা বেগম বলে, আজ তোকে দেখতে আসছে। ওদের তো তোকে আগে থেকেই দেখেছে, তাই পছন্দ অপছন্দের ব্যাপার নেই এখানে। আসলে চারুর দাদি শাশুড়ি ভীষণ অসুস্থ, তিনি মরার আগে ছোট নাতবউ দেখে যেতে চান। তাই এত তাড়াহুড়ো করছেন। মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি আরো পড়ালেখা করতে চাই। ছেলে যথেষ্ট ভদ্র, আর তোরা দুবোন একই বাড়িতে থাকতে পারবি। তোর পড়ালেখার তো কোনো ক্ষতি হচ্ছে না। চারুর বিয়ের পরপরই অয়ন বিদেশ গিয়েছিল মাস্টার্স কমপ্লিট করতে। এখানে আসার পরপরই একটা ব্যাংকের ম্যানেজার পদে চাকরিও পেয়েছে সে। ভাইজান কত খুশি জানিস এই প্রস্তাবটা পেয়ে। সব বাবা মাই তার সন্তানের ভালোটাই চায়, আর অয়ন তো আমাদের অপরিচিত না। আশা করি তুই অমত করবি না। এরপর আর চিত্রিতার নাস্তা করা হয় না, কিছুটা খাবার খেয়ে নিজের ঘরে চলে আসে। একদিনের মধ্যেই বিয়ে ভাবতেই চিত্রিতা তার শরীরে হালকা কম্পন অনুভব করে। দুপুরের দিকে সবাই চিত্রিতাদের বাড়িতে চলে আসে। সবাই বসার ঘরে বসে কথা বলছে। চারু চিত্রিতার ঘরে গিয়ে দেখে সে বিছানার একপাশে বসে রয়েছে। একদম চিন্তা করিস না বোন আমার। অয়ন খুব ভালো একটা ছেলে। আপু, আমি এখন বিয়ে করতে চাইছি না। মেয়ে হয়ে যখন জন্মেছিস, একদিন তো অন্যের ঘরে যেতে হবে। আমার দেবর বলে বলছি না, অয়নের সাথে তুই খুব সুখী হবি, আর আম্মা নিজে তার ছেলের জন্য তোকে পছন্দ করেছেন। রাজি হয়ে যা বোন আমার। চিত্রিতা কিছু বলল না। চারু তার সাথে করে নিয়ে আসা একটা লাল কাতান শাড়ি চিত্রিতাকে পরিয়ে দেয়, আর কোমর ছাড়িয়ে পড়া চুলগুলো বিনুনি করে দেয়। হালকা মেকআপ আর ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়েছে চিত্রিতা। চারুর শাশুড়ি মনোয়ারা বেগম আগেই বলে দিয়েছেন চিত্রিতাকে হালকা করে সাজাতে, আর কানে গলায় হাতে যেন কোনো গহনা ব্যবহার না করে। বসার ঘরে আতাউর রহমান, মতিউর রহমান, চারুর শাশুড়ি মনোয়ারা বেগম, তার স্বামী আরিফ সাহেব, আমির আর অয়ন বসে আছে। রাহেলা বেগম আর শাহানা বেগম তাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসেন। আরিফ সাহেব বলেন, ভাই সাহেব, হুট করেই আম্মা শয্যাশায়ী হয়ে পড়েছেন। বলা যায় না কখন কি হয়ে যায়। আম্মার শেষ ইচ্ছা উনি আমাদের অয়নের বউকে দেখে যাবেন। আপনার ছোট মেয়েকে আমি আগে থেকেই আমার অয়নের জন্য ঠিক করে রেখেছি। আমিরের বাবাকে আমি আগেই জানিয়ে রেখেছিলাম। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তবে আজই বিয়ের কাজ সারতে চাই, বললেন মনোয়ারা বেগম। এখানে আমাদের আপত্তি থাকার কোনো কথা নেই। আমাদেরও অয়নকে বেশ পছন্দ। ভাইয়া একদম ঠিক বলেছে। আমাদের মেয়ের জন্য আমরা অয়ন বাবার মতোই ছেলে খুঁজছিলাম। যাক, আপনাদের কথা শুনে খুশি হলাম। চারুর মা, মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করো। রাহেলা বেগম চিত্রিতার ঘরে গিয়ে মেয়েকে একবার দেখে মাশাআল্লাহ বলেন। চিত্রিতাকে বসার ঘরে নিয়ে যাওয়ার জন্য বলেন তিনি। চিত্রিতা শাড়ির আঁচল টেনে মাথায় ঘোমটা দেয়। চারু চিত্রিতাকে ধরে আস্তে আস্তে বসার ঘরের দিকে নিয়ে যাচ্ছে। চিত্রিতা এক পা দু পা করে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন তার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। অয়ন নামক গম্ভীর ছেলেটার সাথে আজ তার বিয়ে হবে, যার সাথে তার কোনো কালে কথা হয়নি। যতবারই ওদের দেখা হয়েছে ততবারই অয়ন চুপচাপই থাকত। এই জন্য একবার চিত্রিতা অয়নকে নির্বাক বাদর নামের উপাধি দিয়েছিল। কিছুক্ষণ পর সেই নির্বাক বাদরই তার অর্ধাঙ্গ হবে। আচ্ছা, অয়ন কি তাকে পছন্দ করবে? এসব ভাবতে ভাবতেই চারু চিত্রিতাকে নিয়ে বসার ঘরে চলে আসে। চিত্রিতা সবাইকে সালাম জানিয়ে চারুর পাশেই দাঁড়িয়ে থাকে। মনোয়ারা বেগম চিত্রিতাকে উনার পাশেই নিয়ে এসে বসান, আর সাথে করে নিয়ে আসা কিছু গহনা চিত্রিতাকে যত্ন সহকারে পরিয়ে দেন। কিছুক্ষণ পরই শান্ত কাজী সাহেবকে সাথে করে নিয়ে আসে। চিত্রিতার হৃৎপিণ্ড হঠাৎ করে আরো বেশি ধুকপুক করতে শুরু করল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। কবুল বলার মুহূর্তে চিত্রিতা নিঃশব্দে কেঁদে দিয়েছিল। বিয়ে পড়ানো হলে সবাই মিষ্টি মুখ করে। সারাটা সময় সে মাথা নিচু করেই ছিল।
রাহেলা বেগমও কাঁদছিলেন, বড় মেয়ের মতো ছোট মেয়েও কদিন পর পরের ঘরে চলে যাবে। সবাই একত্রে খাওয়া দাওয়া করে, বিকেলের পর অয়ন তার পরিবার নিয়ে চলে যায়। এই সপ্তাহের মধ্যেই চিত্রিতাকে তারা সবাইকে জানিয়ে বউ সাজিয়ে ঘরে তুলবেন। তারা চলে যাওয়ার পরপরই চিত্রিতা তার ঘরে চলে আসে। ঘরের দক্ষিণ দিকে থাকা জানালা থেকে ঠান্ডা হাওয়া বইছে। চিত্রিতা শরীরে জড়ানো চাদরটাকে আরো ভালোভাবে জড়িয়ে নেয়। একটু পরেই আজান পড়বে, পাখিরা তাদের নিরে ফিরে যাচ্ছে। আজকের আকাশটা খুব সুন্দর, আকাশে এখনো আবছা হলদে আভা বিরাজ করছে। আজ যেন চিত্রিতার মাঝে এক অপ্রত্যাশিত লজ্জা একদম জেঁকে বসেছিল। কথা তো দূরে থাক, লজ্জায় মাথা উপরের দিকে তোলার সাহসই হচ্ছিল না তার। সারাক্ষণ মাথা নিচু করেই রেখেছে সে। দূর থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আজান পড়ে গেছে, তাই সে ওয়াশরুমে চলে যায় অজু করতে। পরিণয় থেকে প্রণয় 4। উর্মি আক্তার উষা। আজ যেন চিত্রিতার মাঝে এক অপ্রত্যাশিত লজ্জা একদম জেঁকে বসেছিল। কথা তো দূরে থাক, লজ্জায় তার মাথা উপরের দিকে তোলার সাহসই হচ্ছিল না তার। সারাক্ষণ মাথা নিচু করেই রেখেছে সে। দূর থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আজান পড়ে গেছে, তাই সে ওয়াশরুমে চলে যায় অজু করতে। চিত্রিতা অজু করে এসে নামাজ আদায় করে দেয়। বিছানায় বসে হাতের আংটিটার দিকে তাকিয়ে দেখছিল চিত্রিতা, কারণ এই আংটিটা অয়ন তাকে পরিয়ে দিয়েছে। মনোয়ারা বেগম তার সাথে আনা বালা, চেইন, ঝুমকো আর নাক ফুলটাই পরিয়েছিলেন। চিত্রিতার ভাবনার মাঝেই শান্ত এসে ওর হাতে ফোন দিয়ে যায়। মনোয়ারা বেগম চিত্রিতার সাথে কথা বলবেন বলে। চিত্রিতা ফোনটাকে কানের কাছে নিয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়া আলাইকুমুস সালাম। এখন আন্টি বলছো মেনে নিলাম, তবে আমি যখন আমার বাড়ির বউকে নিয়ে আসব তখন যেন আম্মা বলে ডাকা হয়। মনে থাকবে? জি। এরপর আরও কিছুক্ষণ মনোয়ারা বেগম চিত্রিতার সাথে কথা বলে নেন। ঈশার নামাজের পর থেকে চিত্রিতার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, যার কারণে সে খেতেও যায়নি। রাহেলা বেগম টেবিলে খাবার পরিবেশন করছেন, এই ফাঁকে শাহানা বেগম চিত্রিতার জন্য ঘরে খাবার নিয়ে যান। তারপর নিজ হাতে তাকে খাইয়ে দিয়ে চলে আসেন। চিত্রিতা একটা মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে শুয়ে থাকে। ঘুমোনো চেষ্টা করছে চিত্রিতা, তবে তার কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ ফোনের ভাইব্রেশন আর আওয়াজের কারণে সে শোয়া থেকে উঠে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে তার। সে রিসিভ না করে ফোনটা বালিশের পাশে রেখে দেয়। পরপর 3 বার কল বেজে বেজে কেটে গেল। চিত্রিতা চতুর্থ বারের বেলায় কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়া আলাইকুমুস সালাম। আমি অয়ন। ঘুমিয়ে পড়েছিলে নাকি? চিত্রিতা কিছুটা চকিত নজরে ফোনের স্ক্রিনে তাকায় আর ভাবতে থাকে উনাকে আবার কে তার মোবাইল নাম্বার দিল। হয়তো শান্ত দিয়েছে। অয়নের সাথে কথা বলতে তার ভেতর কেমন নার্ভাসনেস কাজ করছে। ধীরে ধীরে সে যেন আবারও লজ্জার চাদরে ঢেকে যাচ্ছে। চিত্রিতাকে চুপ থাকতে দেখে অয়ন বলে, হ্যালো চিত্রিতা, তুমি আছো? চিত্রিতার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হতে চাইছে না, তাই কিছুটা অস্পষ্টভাবে বলল, জি। কথা বলছো না যে? আজ সারাক্ষণ তুমি যেভাবে মাথা নিচু করেছিলে, আমি ভেবেছি তুমি মাথা নিচু করে রাখার প্রতিযোগিতায় নাম দিয়েছ। আমার বউকে একটিবার ভালো করে দেখতে পেলাম না। চিত্রিতা কিছুটা মন খারাপের সুরে বলল, আপনি আমাকে দেখেননি? দেখতে আর পেলাম কই? আজ আমি মাত্র 3 ঘন্টার ছুটি নিয়ে তোমাদের বাড়িতে এসেছিলাম। বিয়ের জন্য কিছুদিনের ছুটি নেওয়া হবে, তাই তোমাদের বাড়ি থেকে সোজা ব্যাংকে চলে আসছিলাম। ওহ, খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, একটু আগেই খেয়েছি, তারপর তোমাকে কল দিলাম। অবশ্য তোমার নাম্বার কালই শান্ত আমাকে টেক্সট করে দিয়েছিল। মা অবশ্য একবার বলেছিল কথা বলার জন্য। কাল কল দিলে মনে হতো আমি কোনো পরনারীকে কল করেছি, তবে আজ আমার তা একদমই মনে হচ্ছে না। কারণ আমি এখন যার সাথে কথা বলছি সে আমার অর্ধাঙ্গিনী। একান্তই আমার, ব্যক্তিগত। চিত্রিতা অয়নের কথাগুলো শুনে মনে মনে ভাবছে এই লোকটাকে তো সে কখনোই এত ফ্রি হয়ে কারো সাথে কথা বলতে দেখেনি, তবে আজ কেন নির্দ্বিধায় এত কথা বলছে? নাকি সে তার অর্ধাঙ্গিনীর সাথে অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করার চেষ্টা করছে?
অয়নের বলা কথাগুলো পুনরায় মনে পড়তেই চিত্রিতার হৃদয় এক অপরিচিত ভালো লাগা দোলা দিয়ে গেল। চিত্রিতা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে, শীতকালের সকালে রোদটা ভারী মিষ্টি লাগে, চিত্রিতারও রোদের মধ্যে বসে থাকতে ভালো লাগছে। এখনো তেমন শীত পড়েনি, তবে রাতে ঘুমোনো সময় কাঁথা লাগেই। রাহেলা বেগম মেয়ের চুলে আমলকি আর পেঁয়াজ বেটে দিয়েছেন। চিত্রিতার চুলে কিছুদিন ধরে খুশকি হয়েছে, এটা তার হেয়ার টনিক। যখনই চুলে খুশকি হয় তখন আমলকি আর পেঁয়াজ বেটে দিতেই খুশকি উধাও হয়ে যায়। চিত্রিতা গোসল সেরে এসে ফোন ঘাঁটতে ঘাঁটতে চুল শুকাচ্ছিল। চুল বেয়ে এখনো টপটপ করে পানি পড়ছে। সৃষ্টি আর মৌমিতা মেসেঞ্জার গ্রুপে কল করেছে। চিত্রিতা কল রিসিভ করে আর অপর পাশ থেকে হুড়মুড় করে সৃষ্টি বলে, এ কি শুনছি চিতু, কাল নাকি তোর বিয়ে হয়ে গেছে? শান্ত বলল, আজ সকালে। হায় কপাল, ট্রিটটা মিস করে গেলাম। আমার বিয়ে আর আমিই জেনেছি বিয়ের দিন সকালে, ভাবা যায় বল? শোন না, ক্যামেরাটা অন করো না, তোকে দেখি। মৌমিতা বলল, আমাকে আগে কখনো দেখিসনি? শুনেছি বিয়ে হয়ে গেলে মেয়েরা সুন্দর হয়ে যায়। মৌমিতার কথা শেষ হবার আগেই চিত্রিতা ক্যামেরা অন করে দেয়। চিত্রিতাকে দেখা মাত্রই সৃষ্টি বলে, হায় কিসি কি নাজার না লাগে। চিতু, তোকে তো একদম বউ বউ লাগছে রে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোদের বিবাহিত জীবন সুখের কাটুক। চিত্রিতা কল কেটে দিয়ে বিছানায় বসে উপন্যাসের বই পড়ছিল, তখনই শাহানা বেগম ওর ঘরে আসে। চিত্রিতার দিকে একবার তাকিয়ে বলেন, চিত্রিতা মা, বসার ঘরে আয় তো। কেন ছোট মা? তোর শাশুড়ি এসেছেন, সাথে তার ননদ আর তার মেয়েও এসেছে। আচ্ছা চল, যাচ্ছি। চিত্রিতার মাথা ওড়না জড়িয়ে তার ছোটা মার সাথে বসার ঘরে আসে। মনোয়ারা বেগম, তার ননদ রেহানা আর উনার মেয়ে রিমি সোফায় বসে আছে। মনোয়ারা বেগমের মুখটা থমথমে হয়ে রয়েছে। রিমি মেয়েটাকে তিনি খুব একটা পছন্দ করেন না। মেয়েটা বড্ড একরোখা, গায়ে পড়া স্বভাবের। এই জন্য অয়নও ওকে পছন্দ করে না, বেশ কয়েকবার পিছু ঘুরেছে। যেই শুনেছে অয়নের বিয়ে হয়ে গেছে অমনি জেদ ধরেছে চিত্রিতাকে দেখতে আসবে। চিত্রিতা ওদের সালাম জানিয়ে দাঁড়িয়ে থাকে। রেহানা চিত্রিতাকে দেখে বলে, মাশা আল্লাহ, দাঁড়িয়ে আছো কেন মা? বসো এখানটায়। চিত্রিতা রেহানার পাশে গিয়ে বসে। চিত্রিতার মা আর ছোট মাও এখানেই বসে রয়েছেন। উনারা বসে কথা বলছিলেন। রিমি উঠে দাঁড়িয়ে চিত্রিতার সামনে এসে হাত ধরে দাঁড় করাই। এই মেয়েকে আমি কিছুতেই আমার অয়নের হতে দেব না। কথাটা মনে মনে বললেও রিমি চিত্রিতাকে বলে, ভাবি চলো তোমার ঘরে বসে কথা বলি। এই মেয়ে না জানি আবার কোন ঝামেলা পাকায়। কথাটা মনে মনে বললেন মনোয়ারা বেগম। তারপর রেহানার দিকে তাকায়। এখানে বসেই কথা বল না, বললেন রেহানা। তখন চিত্রিতার মা বলেন, থাক না আপা, ওরা কথা বলুক গিয়ে। চিত্রিতা রিমিকে নিয়ে তার রুমে গেল। রিমি চিত্রিতার সারা ঘরে একবার চোখ বুলিয়ে নিল। চিত্রিতার মোটেও রিমিকে সুবিধের মনে হচ্ছে না। কিছুক্ষণ বাদেই রিমি নাক টেনে বলতে থাকে, 4 বছর ধরে আমার আর অয়নের রিলেশন। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। তুমি প্লিজ ওকে ছেড়ে দাও। এখনো তো তুমি ওই বাড়িতে যাওনি। আর অয়ন আমার সাথে রুমডেটও করেছে। রিমির সব কথা যেন চিত্রিতার মাথার উপর দিয়ে যাচ্ছে। অয়নকে দেখে তো এমনটা মনে হয়নি যে সে বিয়েতে রাজি নয়। সে তখন ভেবে নেয় এই কথাটা সরাসরি অয়নকেই জিজ্ঞেস করবে। চিত্রিতা রিমিকে কিছু বলতে নিবে তখনই মনোয়ারা বেগম ডাক দেন, উনারা হয়তো এখনই চলে যাবেন। তারপর চিত্রিতার সারাদিন নিজের ঘর থেকে বের হয়নি। আজ সারাদিনে একটিবারও অয়নের কল আসেনি। আজ অয়নের কাজের প্রেসারটা একটু বেশি। রাতে খাওয়া দাওয়া করে ঘরে এসে চিত্রিতা অয়নকে কল করে, তবে সেটা মিসড কল। পরমুহূর্তেই অয়ন পুনরায় কল করে, সেই আগে সালাম জানায়। চিত্রিতার সালামের উত্তর নিয়ে কিছুক্ষণ কথা বলে তারপর রিমির বলা সবগুলো কথা অয়নকে জানায়। ছোট থেকে রিমি খুব একরোখা টাইপের। যেটা ওর পছন্দ হয় সেটা চাই। ওর গায়ে পড়া স্বভাব আমার কোনো কালেই পছন্দ ছিল না। কতবার বারণ করেছি শুনেনি, একবার তো থাপ্পড়ও মেরেছিলাম, এমনকি মা আর ফুপিও বুঝানোর চেষ্টা করেছে, কোনো কাজ হয়নি।
উনার কথাগুলো কেন জানি আমার একটাও বিশ্বাস হয়নি, তাই তো আপনার কাছেই সরাসরি জিজ্ঞেস করলাম। আমি চাই তুমি তোমার সব কথা আমার সাথে শেয়ার করো। আমাকে নিয়ে যদি তোমার মনে কখনো কোনো প্রশ্ন জমা হয় তবে সেটা একান্তই আমাকে জানাবে, অবশ্যই আমি তা ক্লিয়ার করে দিব। হুম। খাওয়া দাওয়া করেছ? হুম, একটু আগেই খেয়েছি। আপনি খেয়েছেন? হুম, খাওয়া দাওয়া করে ঘরে এসেই তোমাকে কল ব্যাক করেছি। রাতে কথা বলতে কখন যে চিত্রিতা ঘুমিয়ে পড়েছে। অপর পাশ থেকে চিত্রিতার কোনো সাড়াশব্দ না পেয়ে অয়ন মুচকি হেসে কল কেটে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই অয়ন তার মায়ের ঘরে যায়। তারপর রিমির সব কার্যকলাপ মায়ের কাছে বলে। মনোয়ারা বেগম ছেলেকে আশ্বাস দেন যে, উনি থাকতে রিমিকে কোনো সমস্যা তৈরি করতে দেবেন না। আজ চিত্রিতা আর অয়নের বিয়ের শপিং করতে বের হবে। দুদিন পরই গায়ে হলুদ আর তার পরের দিন বিয়ে। চিত্রিতা শান্তর সাথে আগে বের হয়েছে। তার মা আর ছোট মা পেছনে পেছনে আসছেন। গেইটের সামনে আসতেই কাউকে দেখে চিত্রিতার চোখ আটকে গেল। পরিণয় থেকে প্রণয় ৫। উর্মি আক্তার উষা। আজ চিত্রিতাকে নিয়ে সবাই শপিং করতে বের হবে। দুদিন পরই গায়ে হলুদ আর তার পরের দিন বিয়ে। চিত্রিতা শান্তর সাথে আগে বের হয়েছে। তার মা আর ছোট মা পেছনে পেছনে আসছেন। গেইটের সামনে আসতেই কাউকে দেখে চিত্রিতার চোখ আটকে গেল। জিন্স প্যান্টের সাথে ইন করে কালো শার্ট পরেছে অয়ন। ফর্সা শরীরে কালো শার্টটা যেন ফুটে উঠেছে। শার্টের হাতা কিছুটা ফোল্ড করা, চোখে কালো ফ্রেমের চশমা আর হাতে কালো বেল্টের ঘড়ি। সাধারণ গেটআপে তাকে অসাধারণ লাগছে। চিত্রিতার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে, করছে বুক ধড়ফড় করছে, এক দৃষ্টিতে মানুষটার দিকে তাকিয়ে আছে সে। অয়ন এখানে এসেছে মূলত ওরা সবাই একসাথেই বিয়ের শপিং করবে। মনোয়ারা বেগম বলেই দিয়েছেন সে যাতে চিত্রিতাকে নিয়ে একসাথে যায়। শাশুড়ির থেকে পারমিশন নিয়ে অয়ন চিত্রিতাকে নিয়ে যায়। শান্ত তার মা আর জ্যাঠিমাকে বাইকে করে নিয়ে যায়। চিত্রিতাদের বাড়ি থেকে শপিং মল অনেকটা দূরত্বে রয়েছে। শান্ত তার মা আর জ্যাঠিমাকে নিয়ে মলের ভেতরে চলে যায়। শপিং মলের থেকে অনেকটা কাছেই অয়নদের বাড়ি। চারু তার মেয়ে আরশি এবং মনোয়ারা বেগমকে সাথে নিয়ে এসেছে কিছুক্ষণ আগেই। অয়ন পার্কিং সাইডে বাইক রেখে চিত্রিতার হাত ধরে। অয়ন হাতে ধরায় চিত্রিতার বুক ধুকপুক করতে শুরু করে দিয়েছে। হাতও কিছুটা কাঁপছে। অয়ন তার অবস্থা বুঝতে পেরে বলে, এভাবে কাঁপছো কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলব? কথাটা বলার মাঝেও অয়নের ঠোঁটে লেগে থাকা অমায়িক হাসির দিকে তাকিয়েছিল চিত্রিতা। হুটহাট তার এমন কাঁপাকাঁপিতে সে প্রচণ্ড বিরক্ত। কই আগে তো এমন হয়নি কখনো। ওদের শপিং করতে করতে প্রায় সন্ধে হয়ে এসেছে। মাঝে আর 2টো দিন রয়েছে হাতে। খুব অল্প সময়ের মাঝে সবকিছু বন্দোবস্ত করতে হচ্ছে। অয়নের অফিস থেকে 15 দিনের ছুটি দেওয়া হয়েছে। চিত্রিতার বিয়েতে চারু বাবার বাড়ি আসতে পারবে না। বাড়ির বড় বউ হিসেবে সব দায়িত্ব তার উপর, একমাত্র দেবর বলে কথা। সব আয়োজন ঘরোয়া ভাবেই করা হচ্ছে। অয়নদের বাড়িতে মেহমানে গিজগিজ করছে। তার মামার ফ্যামিলি আবার রেহানার ফুল ফ্যামিলি এসেছে বিয়েতে। চিত্রিতাদের বাড়িতে ওর নানু বাড়ির সবাই বেশ হৈহুল্লোড় করছে পরিবারের সবচেয়ে ছোট মেয়ের বিয়ে। আত্মীয় স্বজনদের দিয়েই পুরো বাড়ি ভরে গেছে। আজ চিত্রিতা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে। বরযাত্রীরা সবাই দুপুরের দিকেই চলে আসে। মৌমিতা আর সৃষ্টিও এসেছে। চিত্রিতাকে অয়নের পাশে বসিয়ে অনেকগুলো ছবিও তোলা হয়েছে। বরাবরের মতো আজও চিত্রিতা লজ্জায় মাথা নিচু করেই ছিল। দুজনের কিছু সুন্দর মুহূর্তময় ছবি তোলার জন্য সৃষ্টি চিত্রিতাকে জোর করে কিছু পোজ দিতে বলে। চোখে চোখ রেখে, হাতে হাত রেখে কিছু ছবি তোলা হয় দুজন দম্পতির। ঈশার নামাজ পড়ে রাত 8:30টার দিকে ওরা রওনা দেয়। প্রিয়জন, চেনা পরিবেশ ছেড়ে এক নতুন পরিবেশে যাচ্ছে চিত্রিতা। খুব কাঁদছে মেয়েটা, সাথে তার পরিবারও। শান্ত আজ খুব কাঁদছে, আদরের বোনটা দূরে চলে যাচ্ছে, চাইলেও আর আগের মতো দুষ্টুমি ভরা খুনসুটি গুলো করা যাবে না। আতাউর রহমান 2 মেয়েকে একই সংসারে দিয়ে নিশ্চিন্ত। অয়নের সাথে চিত্রিতার বিয়ে হলে যে মেয়ে সুখেই থাকবে তা উনার অজানা নয়।
তবুও মেয়েকে পরের ঘরে পাঠাতে কাঁদে বাবা মায়ের মন, তবে কেঁদে কি লাভ, এটাই যে সমাজের নিয়ম। রাস্তায় জ্যাম থাকার কারণে ওদের বাড়িতে পৌঁছাতে রাত 10টা বেজে যায়। মনোয়ারা বেগম খুশিমনে ছেলের বউকে বরণ করে ঘরে তুলেন। চারু চিত্রিতাকে কিছু খাবার খাইয়ে দেয়। চারু চিত্রিতাকে নিজের ঘরে নিয়ে গিয়ে হাত মুখ ধুইয়ে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দেয়। চারু যখন চিত্রিতাকে সাজিয়ে দিতে যাবে তখন চিত্রিতার লজ্জায় লাল নীল হওয়ার উপক্রম। তারপর অয়নের ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসায়। রাতে অয়ন তার ঘরে ঢুকে দেখে চিত্রিতা তার বিছানা একপাশে বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। দরজা আটকে দিয়ে সে চিত্রিতার পাশে গিয়ে বসে মাথায় থাকা ঘোমটা খানা সরিয়ে দিয়ে তার মুখ পানে তাকায়। এই মুহূর্তে চিত্রিতার মনে হচ্ছে তার দমটা যেন আটকে গেছে। আজ তাদের বাসর রাত ভাবতেই তার হাত পা কাঁপতে শুরু করেছে। অয়ন চিত্রিতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। খেয়াল করে মেয়েটা কাঁপছে। মুখে বরাবরের মতো মুচকি হাসি রেখা টেনে চিত্রিতার হাত দুটো আগলে নেয়। হঠাৎ করে হাত ধরায় চিত্রিতা কিছুটা চমকে ওঠে, পরক্ষণেই আবার নিজেকে সামলে নেয়। এই প্রথম কোনো পুরুষ তার হাত ধরল যে কিনা তার স্বামী, তার অর্ধাঙ্গ। এভাবে কাঁপছ কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? চিত্রিতা অকপটে জবাব দেয়, জি। আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? খেয়ে ফেলবো কি তোমায়? আসলে খুব নার্ভাসনেস কাজ করছে, অস্পষ্ট করে বলে চিত্রিতা। চলো আমার সাথে। কথাটা বলেই অয়ন চিত্রিতার হাত ধরে তার ঘরের বারান্দাটায় নিয়ে যায়। চিত্রিতাকে দাঁড় করিয়ে রেখে অয়ন আবার ঘরে ফিরে আসে। আকাশে পূর্ণ চাঁদের এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। চারদিকে যেন চাঁদের আলোর খেলা চলছে। প্রিয়জনের সাথে জোছনা বিলাস করার মতো রোমাঞ্চকর মুহূর্ত আর হয় না। চিত্রিতা বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে অয়নের কথা ভাবছিল, তখনই সে তার ঘাড়ের উপর কারো ভারী নিঃশ্বাস উপলব্ধি করে। চট করে পেছনে ফিরে তাকিয়ে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। অয়নকে দেখে চিত্রিতার শরীরে যেন শীতল স্রোত বয়ে যাচ্ছে। চাঁদের আবছা আলোতে অয়নকে স্নিগ্ধ দেখাচ্ছে। এই যেন এক নতুন ভালোলাগার সাথে পরিচয় হচ্ছে সে। অয়ন চিত্রিতার গায়ে একটা চাদর জড়িয়ে বারান্দায় রাখা দোলনায় বসায় আর পাশে সেও বসে পড়ে। সেদিন তোমাদের বাড়ির বাগানে একটা দোলনা দেখেছি। এরপর শান্তর কাছ থেকে জানতে পারি দোলনাটা তোমার খুব প্রিয়, তাই কালই আনিয়েছি মাঝে মাঝে তোমার সাথে এখানে বসে চন্দ্র বিলাস করব বলে। চিত্রিতা কিছুক্ষণ অয়নের দিকে তাকায়, তবে কিছু বলে না। অতঃপর অয়ন আবার বলে, একজন জীবনসঙ্গীর চেয়ে আপন হয়তো আর কেউ হয় না। আমি তোমার একজন ভালো বন্ধু হতে চাই। মনে রেখো, স্বামী হচ্ছে একটা মেয়ের সবচেয়ে ভালো বন্ধু। তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হবে না, তাই ভয় পেও না। তোমার সব কথা আমাকে শেয়ার করবে, আমিও আমার সব কথা তোমার সাথে শেয়ার করব। মনে থাকবে? হুম। চন্দ্র বিলাসের পাশাপাশি কথা বলতে বলতে একটা সময় চিত্রিতা অয়নের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বাইরে থেকে হিমশীতল বাতাস আসছে। এখানে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে, তাই অয়ন আস্তে করে চিত্রিতাকে কোলে করে ঘরে এসে বিছানায় শুইয়ে দেয়। এরপর লাইট অফ করে সেও চিত্রিতার পাশে শুয়ে পড়ে। অয়ন শুয়ে পড়ার সাথে সাথেই চিত্রিতা উষ্ণতা পেয়ে তাকে জড়িয়ে ধরে। চিত্রিতার এমন বাচ্চামি দেখে অয়ন হেসে দেয় আর ভাবে, এখন যদি সে জেগে থাকতো তাহলে কি লজ্জাটাই না পেত। আরও অনেক কিছুই ভাবতে ভাবতে একসময় অয়নও চিত্রিতাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বাবার বাড়িতে চিত্রিতা প্রতিদিন সকাল 9টায় ঘুম থেকে উঠত। চিত্রিতার ঘুম থেকে উঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে 8টা 15 বেজে গেছে। নতুন বউ, তার উপর নতুন পরিবেশ, এভাবে এত বেলা করে ঘুমোনো ঠিক হয়নি। আম্মা যদি রাগ করেন? অয়ন রুমে নেই। তার প্রতিদিনের অভ্যেস সকালে ব্যায়াম করা, তাই সে ছাদের কর্নারের রুমে এক্সারসাইজ করছে। চিত্রিতা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে রান্না ঘরে চলে আসে। মনোয়ারা বেগম আর চারু নাস্তা তৈরি করছেন। চিত্রিতাকে দেখে মনোয়ারা বেগম একটা মিষ্টি হাসি দেন। নতুন পরিবেশে খাপ খাওয়াতে একটু সময় লাগবে, তবে অভ্যেস করে নিয়মা। জি আম্মা। আমি সাহায্য করি আম্মা। এসব কাজ করার জন্য অনেক সময় পড়ে আছে। তুমি অয়নকে কফিটা দিয়ে এসো। আচ্ছা। চিত্রিতা হাতে মনোয়ারা বেগম এক মগ কফি দিয়ে রুমে পাঠিয়ে দেন।
অয়ন হয়তো সবেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে, সামনের চুলগুলো হালকা ভেজা। চিত্রিতা এক পা দু পা করে ঘরের ভেতর প্রবেশ করে। অয়নের সামনে এসে বলে, আপনার কফি। অয়ন চিত্রিতার কাছে কফির মগটা নিয়ে এক চুমুক খেয়ে নেয়, তারপর চিত্রিতাকে বলে, আজ কফিতে চিনি কম হয়েছে। আমি তো বানাইনি, আম্মা বানিয়েছেন তাই জানি না। তুমি একবার খেয়েই দেখো। চিত্রিতা কফির মগ নিয়ে একটু খেয়ে দেখে চিনি একদমই ঠিক আছে। অয়নকে চিনি ঠিকই আছে বললে সে চট করে চিত্রিতার হাত থেকে কফির মগটা নিয়ে নেয় আর বিছানায় হেলান দিয়ে বসে আয়েস করে বাকি কফিটুকু পান করে নেয়। তারপর মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, এবার চিনি ঠিক আছে। পরিণয় থেকে প্রণয় 6। উর্মি আক্তার উষা। চিত্রিতা কফির মগ নিয়ে একটু খেয়ে দেখে চিনি একদমই ঠিক আছে। অয়নকে চিনি ঠিকই আছে বললে সে চট করে চিত্রিতার হাত থেকে কফি মগটা নিয়ে নেয় আর বিছানার হেলা দিয়ে বসে আয়েস করে বাকি কফিটুকু পান করে নেয়। তারপর মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, এবার চিনি ঠিক আছে। পরের দিন অয়ন চিত্রিতাকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। দুদিন পর মেয়েকে কাছে পেয়ে রাহেলা বেগমের মনে হচ্ছে যেন এক যুগ ধরে মেয়ে দেখেন না। বিয়ের পর অয়ন প্রথমবারের মতো শ্বশুর বাড়ি আসায় দুই শাশুড়ি মিলে জামাইর আদর করছেন খুশি মনে। এত খাবার খেতে খেতে অয়নের যেন আরো বেহাল অবস্থা, জীবনের প্রথম জামাই আদর খাচ্ছে কিনা। দুদিন থেকে অয়ন চিত্রিতাকে নিয়ে বাসায় ফিরে আসে। ছোট নাতবউকে পেয়ে কুলসুম বানু যেন খুশিতে আত্মহারা। চিত্রিতার সাথে খুব ভাব জমেছে কুলসুম বানুর। তার এক কথা, এবার উনি মরেও শান্তি পাবেন। শেষ সময়টা তিনি স্বামীর ভিটেও কাটাতে চান। মায়ের এমন জেদের কাছে হেরে গিয়ে আরিফ সাহেব কুলসুম বানুকে গ্রামে দিয়ে আসতে হয়েছে। সেখানে উনার ছোট খালাও রয়েছেন। সাথে একজন কেয়ারটেকার রাখা হয়েছে। স্বাভাবিকভাবে আরও 7 দিন কেটে যায়। কাল থেকে অয়নকে অফিসে যেতে হবে, তার 15 দিনের ছুটি কালই শেষ হচ্ছে। চিত্রিতা এখন অয়নের সাথে আগের চেয়ে বেশ অনেকটাই ফ্রি হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যার দিকে অয়ন বাসায় ফিরে। চিত্রিতার অয়নের জন্য এক গ্লাস লেবুর শরবত করে ঘরে নিয়ে আসে। অয়ন ফ্রেশ হয়ে এসে দেখে চিত্রিতা তার জন্য শরবতের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ক্লান্ত ভরা মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে মুহূর্তেই। চিত্রিতার হাত থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকেই সবটা শরবত সাবার করে ফেলে অয়ন। চিত্রিতাকে বিছানায় বসিয়ে চট করে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে অয়ন আর কাতর ভরা চাহনিতে তাকিয়ে থেকে বলে, মাথায় একটু হাত বুলিয়ে দেবে সোনা। চিত্রিতা আলতো হাতে অয়নের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অয়ন আবেশে চোখ বন্ধ করে রাখে। একটা সময় অয়ন চিত্রিতার হাত দুটিতে আঁকড়ে ধরে চুমু এঁকে দেয়। অয়নের এমন কাণ্ডে চিত্রিতা কিঞ্চিত চমকে ওঠে, পরক্ষণেই নিজের সামলে নেয়। এভাবে হুটহাট করে চমকে ওঠা, কাঁপাকাঁপি শুরু হয়ে যাওয়া নিয়ে চিত্রিতা বরাবরই ভীষণই বিরক্ত। কেন এমন হতে হবে, লোকটা তো তার একান্ত ব্যক্তিগত। চিত্রিতাকে চুপ করে থাকতে দেখে অয়ন শোয়া থেকে উঠে বসে চিত্রিতার দিকে তাকায় আর বলে, আচ্ছা ধরো কোনো দিন যদি কোনো বিষয় নিয়ে তোমার সাথে রাগারাগি করি তাহলে তুমি কি করবে? চুপ করে থাকবো। কেন? কারণ আমি চাই আমাদের সংসারে শান্তি বিরাজমান থাকুক। দুজনই যদি একসাথে রাগারাগি করি তাহলে তা বাড়বে বই কমবে না। আমার বউ দেখছি খুব বুদ্ধিমতী। আমরা সবসময় চেষ্টা করব দুজনের হাসি কান্না, রাগ অভিমান, দুঃখ কষ্ট সব ভাগাভাগি করে নেওয়ার। রাতে সবাই একসাথেই খেতে বসেছে। আজ শ্বশুর বাড়িতে প্রথম চিত্রিতা সবগুলো রান্না করেছে। মনোয়ারা বেগম আর চারু কিছুটা সাহায্য করেছে তাকে। সবাই খাবার খেয়ে খুব প্রশংসা করেছে। রান্নাঘরের সব গোছগাছ করে চিত্রিতা ঘরে এসে দেখে অয়ন শুয়ে আছে। চিত্রিতা ভেবেছে অয়ন ঘুমিয়ে পড়েছে, তাই সে তার গায়ের কম্বলটাকে শরীরে ভালোভাবে জড়িয়ে দিয়ে লাইট অফ করে অয়নের পাশে শুয়ে পড়ে। প্রতিদিন অয়নের বুকে মাথা রেখে ঘুমোনোটা তার যেন অভ্যেসে পরিণত হয়েছে। এপাশ ওপাশ ছটফট করছে, তবুও যেন নিদ্রারা চোখে হানা দিচ্ছে না। চিত্রিতাকে এভাবে এপাশ ওপাশ করতে দেখে অয়ন তাকে কাছে টেনে নেয়। চিত্রিতা চোখ বন্ধ করে অয়নের বুকে মাথা রাখে। একটা সময় পর দুজনেই গভীর ঘুমে তলিয়ে যায়। সকালে চিত্রিতার ঘুম আগে ভেঙে যায়। অয়ন এখনো বেঘোরে ঘুমোচ্ছে।
চিত্রিতা ঘুমন্ত অয়নকে এক ধ্যানে দেখেছে, যেন এই দেখা ছাড়া তার আর কোনো কাজ নেই। ঘুমন্ত অয়নকে এতটাই স্নিগ্ধ দেখাচ্ছে যে চিত্রিতা ঘোরের মাঝে চলে যাচ্ছে। ভালোই লাগছে এভাবে তাকিয়ে থাকতে তার। টুপ করে অয়নের কপালে একটা চুমু এঁকে দেয় চিত্রিতা। ফ্রেশ হয়ে সকালের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসে। দুবোন মিলে সকালের নাস্তাটুকু বানিয়ে নেয়। খাবার টেবিলে সবাই একত্রেই বসেছে, তখন মনোয়ারা বেগম বলেন, কাল উনার ভাইয়ের বাড়ি মিলাদের আয়োজন করা হয়েছে। মতিন সাহেব বলেছে উনাদের যেতেই হবে, তাই মনোয়ারা বেগম আর না করে পারেননি। যেহেতু কাল শুক্রবার, তাই কারোরই যেতে কোনো অসুবিধে নেই। কাল ভোরের দিকে উনারা বেরিয়ে পড়বেন। নাস্তা করে অফিসে যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়ে আমির আর অয়ন। আরিফ সাহেব রিটায়ার করেছেন বছর খানেক আগে, এখন উনার অবসর সময় কাটে বই পড়ে। দুপুরে খাওয়া দাওয়ার পর অয়নের সাথে কিছুক্ষণ ফোনালাপ হয় চিত্রিতার। সন্ধ্যের দিকে দুভাই বাসায় আসে। অয়ন বাসায় আসতেই চিত্রিতা তার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসে। চিত্রিতার বানিয়ে দেওয়া শরবত খাওয়াটা অয়নের যেন অভ্যেসে পরিণত হয়েছে। আগে মনোয়ারা বেগম এই দায়িত্বটা পালন করেছে। এখন চিত্রিতা আসায় তিনি নিশ্চিন্ত। অয়ন শরবতটা খেয়ে নেয়। এরপর একটা ব্যাগ চিত্রিতার দিকে এগিয়ে দেয়। ব্যাগের ভেতর একটা মেরুন রঙের শাড়ি। শাড়িটাতে ছোট ছোট সোনালি সুতোয় কারুকাজ করা রয়েছে। অয়ন চিত্রিতাকে এই শাড়িটা কাল পরতে বলে। রাতে ডিনার শেষে সবাই যার যার প্রয়োজনীয় জিনিস ব্যাগে গুছিয়ে নেয়। ভোর 5টায় ওরা সবাই রওনা দেবে, যেতে যেতে প্রায় 5 বা 5.5 ঘন্টা লেগে যেতে পারে। জুম্মা নামাজের পর মিলাদের আয়োজন করা হবে। ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে যায়। জার্নি করে আসার জন্য চিত্রিতা গোসল করে অয়নের দেওয়া শাড়িটা পরে নেয়। শহরের তুলনায় গ্রামে শীতের ভাবটা বেশি থাকে। চিত্রিতা সোয়েটার জড়িয়ে আছে, তবুও যেন তার শীত কমছে না। কিছুক্ষণ বাদেই অয়ন হাতে করে এক কাপ চা নিয়ে এসে চিত্রিতাকে দেয়। জুম্মা নামাজের পর মিলাদের আয়োজনটা বেশ ভালোভাবেই হয়। যেহেতু চিত্রিতা নতুন বউ, তাই অনেকেই ওকে দেখতে আসছে। রাতে মতিন সাহেবের স্ত্রী আর উনার পুত্রবধূ পিঠা বানাচ্ছেন, সাথে মনোয়ারা বেগম আর চারুও পিঠা বানাতে সাহায্য করছেন। চিত্রিতা একটা টুলে আরশিকে কোলে নিয়ে বসে বসে পিঠা বানানো দেখছে। পিঠা বানাতে দেখতে ভালোই লাগছে চিত্রিতার। ও কখনো পিঠা বানায়নি, তবে দেখে দেখে শেখার চেষ্টা করছে। দুধ পুলি চিত্রিতার পছন্দের তালিকার শীর্ষে, তা মনোয়ারা বেগম জানেন, তাই আলাদা করে 2 পিস বেশি দিয়েছেন তিনি। রাতে ঘুমানোর সময় দূরদূরান্ত থেকে কিছু একটার শব্দ ভেসে আসছে, যার জন্য চিত্রিতা ভয়ে ঘুমোতে পারছে না। অয়ন চিত্রিতার অবস্থা বুঝতে পেরে বলে, ভয় পেও না, এগুলো শেয়ালের হাঁক। প্রচণ্ড শীতের কারণে ওরা এভাবে কান্না করছে। ওরা কোথায় থাকে? এখানে একটা পুরনো কবরস্থান আছে। ওরা ওখানে মাটির ভেতর গর্ত করে থাকে। ওহ, এখন চুপটি করে ঘুমিয়ে পড়ো। জার্নি করে আসার পর তো আর রেস্ট নিতে পারলে না। ঘুমোতে না পারলে খারাপ লাগবে। চিত্রিতা লেপ মুড়ি দিয়ে বিড়াল ছানার মতো শুয়ে আছে, আর অয়ন আলতো হাতে চিত্রিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সকালে খুব ভোরে চিত্রিতার ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে উঠেই বন্ধ জানালা খুলে দেয়। কুয়াশার কারণে বাইরের কিছুই দেখা যাচ্ছে না। বাইরে থেকে হিমশীতল বাতাস ঘরে প্রবেশ করছে। চিত্রিতার ইচ্ছে করছে এই কুয়াশার মাঝে বাইরে হাঁটতে বের হতে। শিশির ভেজা ঘাসের উপর পা ভেজাতে। এই সমস্ত ভাবনার মাঝেই অয়ন চিত্রিতার কাঁধে হাত রাখে। আপনি উঠে পড়েছেন? বাইরে হাঁটতে বের হবে? হ্যাঁ, এই কুয়াশার মাঝে বাইরে হাঁটতে ইচ্ছে করছে। আচ্ছা চলো তাহলে। মাস্ক পরে নিও। কুয়াশা নাকে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে। অয়ন তার জ্যাকেট পরে চিত্রিতাকে নিয়ে বেরিয়ে আসে। চিত্রিতাকে গ্রামের আশপাশটা ঘুরিয়ে দেখাবে। এখানে সে আরও 3 বছর আগে এসেছিল। সময়ের সাথে সাথে পরিবেশও পরিবর্তন হতে থাকে। আগে যে জায়গায় গাছপালা ছিল, সেখানে এখন মানুষ ঘর বাড়ি তৈরি করে ফেলছে। চিত্রিতা তার পায়ে জুতো খুলে হাতে নিয়ে ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে থাকে। অয়ন চিত্রিতার কাণ্ড দেখছে। ওদের সামনে দিয়ে একটা ছেলে মাটির কলসে করে কিছু একটা নিয়ে যাচ্ছিল।
অয়ন ছেলেটাকে দাঁড়াতে বলে আর ইশারা করতেই ছেলেটা একটা গ্লাসে পানীয় কিছু একটা চিত্রিতার হাতে দেয়। চিত্রিতা ইশারায় জানতে চায় এটা কি? তখন অয়ন বলে এটা খেজুরের রস। তারপর চিত্রিতা একটু একটু করে খেতে থাকে। টেস্টটা চিত্রিতার ভীষণ ভালো লাগে। শীত সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। বেশ কিছুক্ষণ পর ওরা আবার বাড়িতে ফিরে আসে, ঘড়িতে তখন 9:30 বাজে। এখনো বাইরে কুয়াশা পড়ছে। কাল রবিবার আমির আর অয়নের অফিস খোলা থাকায় আজই তাদের ঢাকায় ফিরতে হবে। তাই তারা দুপুরের দিকে রওনা দেয় বাসায় যাওয়ার জন্য। রাস্তার জ্যাম থাকার কারণে মাগরিবের আজানের পর ওরা বাসায় এসে পৌঁছায়। দুদিন একাধারে জার্নি করার ফলে চিত্রিতার মাথা ব্যথা করছিল, তাই সে তার ঘরে এসে শুয়ে থাকে। বাইরে থেকে এসে এখনো ফ্রেশও হয়নি। পরিণয় থেকে প্রণয় 7। উর্মি আক্তার উষা। কাল রবিবার আমির আর অয়নের অফিস খোলা থাকায় আজই তাদের ঢাকায় ফিরতে হবে। তাই তারা দুপুরের দিকে রওনা দেয় বাসায় যাওয়ার জন্য। রাস্তার জ্যাম থাকার কারণে মাগরিবের আজানের পর ওরা বাসায় এসে পৌঁছায়। দুদিন একাধারে জার্নি করার ফলে চিত্রিতার মাথা ব্যথা করছিল, তাই সে তার ঘরে এসে শুয়ে থাকে। বাইরে থেকে এসে এখনো ফ্রেশও হয়নি। মনোয়ারা বেগম আদা দিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসেছেন চিত্রিতার জন্য। চিত্রিতা তখন শুয়ে ছিল, শাশুড়িকে দেখে তৎক্ষণাৎ উঠে বসে মনোয়ারা বেগম চায়ের কাপটা চিত্রিতার হাতে দেন। চিত্রিতা অবাক চোখে শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এতটা ভালো কেন? একদম তার মায়ের মতো। চারু আর চিত্রিতাকে মেয়ের মতোই ভালোবাসেন। এই মানুষটার জন্য চিত্রিতার মনে সম্মানটা যেন দিনকে দিন বেড়েই যাচ্ছে। আরিফ সাহেবও তেমনি, কথা বলার সময় মা ডাকটার সাথে থাকেই। ভাগ্য করেই এমন শ্বশুর শাশুড়ি পাওয়া যায়। মনোয়ারা বেগম যত্ন সহকারে চিত্রিতার চুলে তেল লাগিয়ে দিচ্ছেন। এতে যেন চিত্রিতার মাথা ব্যথা এক নিমিষেই গায়েব হয়ে গেছে। রাতের খাবার রান্নাটা চারুই সামলেছে। চিত্রিতা হাতে হাতে সাহায্য করতে চেয়েছিল, তবে চারু কিছুই করতে দেয়নি। রাতের খাওয়া দাওয়ার পর চিত্রিতা আজ অয়নের আগে ঘরে এসে পড়েছে। মনোয়ারা বেগমি ওকে জোর করে ঘরে পাঠিয়ে দিয়েছেন। অয়ন ঘরে এসে দেখে চিত্রিতা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। দরজা আটকিয়ে অয়ন চিত্রিতাকে জিজ্ঞেস করে, এখনো মাথা ব্যথা করছে সোনা? না। কম্বলের নিচে থেকেই উত্তর দেয় চিত্রিতা। অয়ন বিছানায় এসে চিত্রিতার পাশে শুয়ে পড়ে। তবে আজ অয়ন প্রতিদিনকার মতো চিত্রিতাকে কাছে টেনে নেয়নি। অয়নের বুকের উপর মাথা না রাখলে চিত্রিতার যেন ঘুমই আসে না। অয়ন কাছে টেনে নেয়নি তাতে কি, চিত্রিতা তো যেতেই পারে। লাজলজ্জার মাথা খেয়ে চিত্রিতা অয়নের আরও কাছে গিয়ে তার বুকে মাথা রাখে। চিত্রিতার এমন কাজে অয়নের মন ফুরফুরে হয়ে ওঠে মুহূর্তেই, আর বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ করতে শুরু করে। সেও চিত্রিতাকে বুকের মাঝে ঝাপটে ধরে। তার তো এটাই ইচ্ছে ছিল, চিত্রিতা নিজ থেকে যেন তার কাছে ধরা দেয়। ইচ্ছেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে ভেবেই আনন্দে অয়নের মন নেচে ওঠে। চিত্রিতার অন্তরের গহীনের কিছু অজানা অনুভূতি জেগে উঠছে ক্রমশ। আজ অয়নকে ভীষণ আদর আদর লাগছে চিত্রিতার কাছে। ইচ্ছে করছে টুক করে একটা চুমু এঁকে দিতে অয়নের কপালে। ভাবতেই যাকে লজ্জারা তাদের চাদরের আড়ালে ঢেকে রাখছে, সে কি করে তার ভাবনাকে বাস্তবায়ন করবে? লজ্জায় ভারাক্রান্ত চিত্রিতা সমস্ত ইচ্ছে জলাঞ্জলি দিয়ে অয়নের বুকেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়েই চিত্রিতা বারান্দায় এসে দাঁড়ায়। কুয়াশা ঘেরা শহরটাকে যেন শুভ্রতায় ঘিরে রেখেছে। দূরদূরান্তের কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। বারান্দার গ্রিলে পেঁচিয়ে থাকা অপরাজিতা গাছে পাতায় পাতায় শিশিরের কণাগুলো বিন্দু বিন্দু হয়ে জমে রয়েছে। অয়ন ঘুম থেকে জেগে বিছানায় চিত্রিতাকে পায় না। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অয়ন বুঝতে পারে চিত্রিতা ঘরেই আছে। বারান্দার দিকে তাকিয়ে দেখে বারান্দার দরজা খোলা। সে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। 5 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে চিত্রিতা এখনো ঘরের ভেতর আসেনি, তাই সে বারান্দার দিকে অগ্রসর হয়। অয়ন বারান্দায় এসে দেখে চিত্রিতা বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন 1 পা 2 পা তার দিকে এগিয়ে যেতে থাকে। অয়ন এই প্রথম চিত্রিতাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। কানের কাছে মুখটা এনে ঘোর লাগানো গলায় ফিসফিসিয়ে বলল, আমার আদুরে বউটা সকাল সকাল এখানে কি করছে?
অয়নের কথা বলার সাথে সাথে তার ঠোঁট চিত্রিতার কানের লতিতে বারবার স্পর্শ করছে, যার দরুন চিত্রিতা ভেতরটায় এক প্রকার তোলপাড় শুরু হয়ে গেছে। তৎক্ষণাৎ চিত্রিতা তার জামা খামচে ধরে। হার্টবিট যেন আগের তুলনায় আরও দ্রুত লাফাচ্ছে। পেছনে ফিরে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। অয়ন যেন মুহূর্তেই ঘোরের মাঝে চলে যাচ্ছে। চিত্রিতা অয়নকে জড়িয়ে ধরেই বলে, ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। এই ভালোবাসি কথাটা যে এত তাড়াতাড়ি শুনতে পাবে এটা অয়নের ধারণার বাইরে ছিল। কথাটা শোনা মাত্রই তার গলা যেন শুকিয়ে যাচ্ছে। বারবার ঢোক গিলছে অয়ন। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে ভিজিয়ে চিত্রিতাকে বলে, অবশেষে। চিত্রিতার মুখটা উঁচু করে চোখে চোখ রেখে তাকায় অয়ন। ধীরে ধীরে প্রেয়সীর দিকে অগ্রসর হতে থাকে, এমন সময় ঘরের দরজায় কেউ কড়া নাড়ে। চট করে চিত্রিতা অয়নের থেকে দূরে সরে দাঁড়ায়। অয়ন বিরক্তি নিয়ে দোলনাটায় বসে পড়ে। চিত্রিতা ঘরে এসে দরজা খুলে দেয়। রিমি দাঁড়িয়ে আছে বাইরে। চিত্রিতাকে দরজার সামনে থেকে সরিয়ে ঘরের ভেতর চলে আসে। অয়ন তখন সবে মাত্র বারান্দা থেকে ঘরে এসে বিছানায় বসে। রিমিকে দেখা মাত্র তার রাগ সপ্তম আসমানের শীর্ষে। রিমি অয়নের কাছে গিয়ে বলে, কি করছিলে অয়ন? রোমাঞ্চ করছিলাম বউয়ের সাথে। তোর কোনো সমস্যা? বড় ভাইকে নাম ধরে ডাকা কোন ধরনের ভদ্রতা? চিত্রিতার এমন কথা শুনে রিমি মনে মনে রাগে ফেটে যাচ্ছে, তবুও মুখে হাসির রেখা ফুটিয়ে বলে, আমি তো আগে থেকে নাম ধরেই ডাকি ভাবি। আগের কথা জানি না, তবে এখন থেকে ভাইয়া বলে ডাকবে। তোর ভাবি যা বলে তাই। এখন থেকে ভাইয়া বলে ডাকবি। এখন যা তো ঘর থেকে। আমাকে অফিসে যাওয়ার জন্য রেডি হতে হবে। রিমি একটা ভেংচি কেটে ঘর থেকে বেরিয়ে যায়। চিত্রিতা ঘর থেকে বের হতে যাবে, তখনই অয়ন তার হাত ধরে ফেলে। একটু একটু করে কাছে এসে চিত্রিতার কানের কাছে ফিসফিসিয়ে বলে, আদরটুকু তোলা থাকুক। চিত্রিতা লজ্জায় রাঙা মুখ করে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে আসে। রান্নাঘরে চারু নাস্তা তৈরির বন্দোবস্ত করছে। মনোয়ারা বেগম সোফায় নাতনিকে কোলে নিয়ে বসে আছেন। পাশে আরিফ সাহেবও রয়েছে। পরিবারটা এভাবে পরিপূর্ণ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিফ সাহেব। আরুষির খিদে পাওয়ায় চিত্রিতা এসে তাকে খাইয়ে দিচ্ছে। সকলে একসাথে নাস্তা করে। চিত্রিতা তখন রান্নাঘরে বাসনগুলো ধুয়ে রাখছিল। অরুষি কাঁদছে বলে চারুকে ঘরে পাঠিয়ে দিয়েছে সে। চিত্রিতা ঘরের দিকেই যাচ্ছিল, তখনই শুনতে পায় অয়ন তাকে ডাকছে। অয়ন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। চিত্রিতাকে দেখা মাত্রই কাছে ডাকে অয়ন। তারপর কপালে একটা চুমু এঁকে একটা ফাইল ব্যাগে ভরে তাকে বলে বেরিয়ে যায়। লাঞ্চ টাইমে অয়ন বাড়ি ফিরে আসে। আজ হাফ ডে ছিল। আসার সময় চিত্রিতার জন্য একটা বেলি ফুলের মালা নিয়ে আসে হাতে করে। বেলি ফুল তার বড্ড প্রিয় যে। বেলি ফুলের মালা পেয়ে সে কি খুশি চিত্রিতা। অয়ন একটা টাওয়াল হাতে করে ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে শুধুমাত্র টাওয়ালটা পরে খালি গায়ে বের হয়ে আসে সে। চিত্রিতা তখন অয়নকে খাবারের জন্য ডাকতে এসে অয়নকে এই অবস্থায় দেখে উল্টো ঘুরে দাঁড়ায় আর বলে, আপনার খাবার বেড়ে এসেছি, ঠান্ডা হয়ে যাবে। চলুন খেয়ে নেবেন। চিত্রিতা এখনো উল্টো দিকেই মুখ করে দাঁড়িয়ে রয়েছে। অয়ন চিত্রিতার হাত ধরে টান দিতেই দুজনে বিছানায় পড়ে যায়। অয়ন চিত্রিতার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে থাকে। অয়ন কাছে আসা মাত্রই চিত্রিতার হৃদকম্পন যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। শরীরের কাঁপুনি থামানোর জন্য চিত্রিতা বিছানার চাদর খামচে ধরেছে, তবুও যেন কাঁপুনি থামার নামই নিচ্ছে না। এমন অবস্থার জন্য নিজেই নিজেকে মনে মনে বকা দিচ্ছে। হঠাৎ করে এভাবে কাঁপাকাঁপি করা নিয়ে চিত্রিতার এখন প্রচণ্ড রাগ লাগছে। কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ আর কাছে আসবেন না। আমি মরে যাব। সত্যিই মরে যাব। চিত্রিতা মাথা নিচু করেই কথাটা বলে। অয়ন চিত্রিতা এমন কর্মকাণ্ড হেসে দিল। অয়নকে হাসতে দেখে চিত্রিতা বোকা চোখে তার দিকে তাকায়। এখনো তো আমি কিছু করিনি, তাতেই এই অবস্থা। কিছু করলে না জানি কি হবে তোমার। আপনি দিনকে দিন কেমন লাগামহীন হয়ে যাচ্ছেন।
বউয়ের কাছে একটু আধটু লাগামহীন হওয়াই যায়। এত লজ্জা পেলে হবে? হু হো বলেই অয়নকে ধাক্কা দিয়ে ঘরে থেকে বেরিয়ে আসে। অয়ন আকাশী রঙের টি-শার্ট আর ট্রাউজার পরে খেতে আসে। চিত্রিতা আগে থেকে খাবার বেড়ে রেখেছিল। সবাই আগেই খেয়ে নিয়েছে, সাথে চিত্রিতাও। বিশাল আকাশে আজ অর্ধপূর্ণ চাঁদ বিরাজ করছে। আবছা আলোতে এই শান্ত শহরটাকে একেবারে অন্যরকম লাগছে। ল্যাম্পপোস্টের আলোতে রাতের এই নির্জন পরিবেশটাকে উপভোগ করতে আলাদা একটা মুগ্ধতা কাজ করে। আজকের রাতটা চিত্রিতার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। চিত্রিতার অনেক দিনের ইচ্ছে ছিল, রাতের বেলায় নির্জন পরিবেশে সে তার প্রিয় মানুষের সাথে হাতে হাত রেখে হাঁটবে। পরিণয় থেকে প্রণয় ৮। উর্মি আক্তার উষা। বিশাল আকাশে আজ অর্ধপূর্ণ চাঁদ বিরাজ করছে। আবছা আলোতে এই শান্ত শহরটাকে একেবারে অন্যরকম লাগছে। ল্যাম্পপোস্টের আলোতে রাতের এই নির্জন পরিবেশটাকে উপভোগ করতে আলাদা একটা মুগ্ধতা কাজ করে। আজকের রাতটা চিত্রিতার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। চিত্রিতার অনেক দিনের ইচ্ছে ছিল, রাতের বেলায় নির্জন পরিবেশে সে তার প্রিয় মানুষের সাথে হাতে হাত রেখে হাঁটবে। আগে বান্ধবীদের কাছ থেকে অনেক ধরনের নেগেটিভ কথা শুনে চিত্রিতার মনে হয়েছিল বিয়ে হয়ে গেলে তার জীবনটা একটা খাঁচায় বন্দি হয়ে যাবে। কখনোই সে অয়নের সাথে মানিয়েই নিতে পারবে না। চিত্রিতা বরাবরই অয়নকে গম্ভীর, মুডি টাইপ ছেলে মনে করত, কারণ তার সাথে যতবারই অয়নের দেখা হয়েছে ততবারই সে অয়নকে গম্ভীর হয়ে থাকতে দেখেছে। তবে এখন তার ধারণা সম্পূর্ণ বদলে গেছে। চিত্রিতা বুঝে গেছে একমাত্র এই মানুষটার সাথে সে এক জনম পার করে দিতে পারবে। এই সব কথা ভাবতে ভাবতেই ওরা কখন যে বাড়ি চলে এসেছে চিত্রিতার সেখানে কোনো খেয়ালই নেই। আরুষি অনেকক্ষণ ধরে চিত্রিতার হাত ধরে টানছে, তবুও তার কোনো হেলদোল নেই দেখে অয়ন চিত্রিতার হাতে একটা চিমটি কাটে। চিত্রিতা হাতে হালকা ব্যথা অনুভব হতেই দেখে বাচ্চা মেয়েটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর অয়ন তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে চিত্রিতার কেন জানি বেশ হাসি পেল, তবে না হেসেই ঘরে চলে এলো। অয়ন আরুষিকে কোলে নিয়ে বসার ঘরে সোফায় গিয়ে বসল। চিত্রিতা ঘরে এসেই আলমারি খুলে বিয়ের দিন পরা সেই লাল কাতান শাড়িটা বের করে। অয়ন আসার আগেই চট করে সে শাড়িটা পরে ফেলে। দুপুর বেলায় অয়নের এনে দেওয়া বেলি ফুলের মালাটা খোপায় গুজে দেয়। মুখে পাউডার আর ঠোঁটে হালকা লিপ বাম লাগিয়ে নেয়। অয়ন আরুষিকে আমিরের কাছে দিয়ে তার ঘরে চলে আসে। ঘরের লাইট অফ থাকায় তৎক্ষণাৎ সে ফোনের ফ্ল্যাশলাইট অন করে। ফ্ল্যাশলাইট সামনের দিকে ধরতেই দেখে চিত্রিতা শাড়ি পরে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। অয়ন দরজা আটকে দিতেই চিত্রিতা অয়নের দিকে মুখ করে দাঁড়ায়, তবে মাথাটা নিচু করেই রয়েছে বরাবরের মতো। তখনও ঘরের লাইট অফ করা, তবে বাইরে থেকে আবছা আলো চারিপাশে বিরাজমান। আজ সমস্ত লাজলজ্জাকে দূরে ঠেলে চিত্রিতা তার মনের অব্যক্ত ইচ্ছেগুলো প্রকাশ করবে। চিত্রিতা এক পা দু পা করে অয়নের সামনে এসে দাঁড়ায়। দুহাতে অয়নের গলা জড়িয়ে ধরে। অয়ন আলতো করে চিত্রিতা কপালে ঠোঁট ছোঁয়ালো। আবেশে চিত্রিতা চোখ বন্ধ করে ফেলে। অয়নের শরীরের মিষ্টি মাতাল করা ঘ্রাণ অনুভব করছে চিত্রিতা। অয়নের থেকে লম্বায় ছোট হওয়ার চিত্রিতা অয়নের শার্ট খামচে ধরে তার পায়ের উপর পা রেখে দাঁড়ায়। শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় অয়নের ওপর। সে যেন আজ ঘোরের মধ্যে চলে গেছে, সেখান থেকে ফেরানো দায়। অয়ন নির্বাক সদস্যের মতো তার প্রেয়সীর কাণ্ড দেখছে। মুহূর্তেই এক অপ্রত্যাশিত কাজ করে বসল চিত্রিতা। যখন সে বুঝতে পারল কি করে বসেছে তখন সে অয়নের থেকে সরে আসতে নিয়েও সরে আসতে পারে না। অয়ন চিত্রিতার কানের পেছনে হাত দিয়ে ধরে আরও কাছে টেনে নেয়। দুজনেই চোখ বন্ধ করে মুহূর্তটাকে অনুভব করছে। কিছুক্ষণ বাদে অয়ন চিত্রিতাকে ছেড়ে দেয়, তবে দুজন যেভাবে দাঁড়িয়ে ছিল সেভাবেই দাঁড়িয়ে থাকে। পিনপতন নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে, তবে ঠোঁটের কোণে লেগে আছে মুচকি হাসি। অয়ন চিত্রিতাকে আলতো হাতে নিজের সাথে মিশিয়ে নেয়। কোলে করে চিত্রিতাকে বিছানার কাছে নিয়ে যায়। বিছানার পাশে থাকা লাইটের সুইচটা অফ করে দেয়। দুজনের মাঝে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো, যেখানে শুধু বৈধতা আর পবিত্রতা বিরাজমান। আমি আর কিছু বলবো না, বাকিটা আপনারা বুঝে নিয়েন। ঘড়ির কাঁটা তখন 4:30। চিত্রিতার চোখে ঘুম নেই।
কিছুক্ষণ আগেই গোসল করে বেরিয়েছে সে। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, শরীরে ব্যথা অনুভূত হচ্ছে। অয়ন ওয়াশরুম থেকে গোসল করে এসে দেখে চিত্রিতা চুপটি করে কম্বলের নিচে শুয়ে আছে। অয়ন বিছানায় চিত্রিতার পাশে গিয়ে শুয়ে পড়ে। তাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। সকাল প্রায় 10:30 এখনো চিত্রিতার ঘুম ভাঙেনি। পাশেই অয়ন বেঘোরে ঘুমোচ্ছে। চিত্রিতা ঘুম থেকে উঠে দেখে 10:30 বেজে গেছে, বিছানা ছেড়ে উঠতে নিলে শরীর আর মাথাটা ভার ভার অনুভব হচ্ছিল তার। তবুও আস্তে আস্তে করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় চিত্রিতা, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারে না। শরীর দুর্বলার জন্য মাথা ঘুরে পড়ে, বিছানার কোণায় লেগে কপালে কিছু কেটে যায়। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেই অয়ন ধরফরিয়ে শোয়া থেকে উঠে পড়ে। দ্রুত কাছে গিয়ে ধরতেই সে উপলব্ধি করে চিত্রিতার গায়ে ভীষণ জ্বর আর কপালের কোণে কিছুটা রক্ত লেগে আছে। অয়ন চিত্রিতাকে কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে কপালে ব্যান্ডেজ করে দেয়। আজ চিত্রিতার এমন অবস্থার জন্য নিজেকে দোষী মনে হয়ে অয়নের ভেতরে অপরাধবোধ গ্রাস করে তাকে। অয়নের সেদিন আর অফিসে যাওয়া হয় না। সারাটাক্ষণ চিত্রিতার পাশেই থাকে সে। অনেকদিন হয়ে গেছে চিত্রিতা তার বাবার বাসায় যায়নি। অফিসে ছুটি না পাওয়ায় অয়নের সাথে আর যাওয়া হয়ে ওঠে না তার। মনটা বড্ড খারাপ হয়ে আছে বাবা মাকে দেখার জন্য। আজ অয়ন অফিসে যাবার পথে চিত্রিতাকে তার বাবার বাসায় দিয়ে আসবে। চিত্রিতার চোখ মুখে খুশির ঝিলিক। সকাল 9:30টার দিকে অয়ন চিত্রিতাকে পৌঁছে দিয়ে অফিসে চলে যায়। শান্ত তখন চিত্রিতাকে দেখে সে যে কি খুশি, কতদিন পর চিত্রিতা এসেছে। আজকের দিনটা কেমন যেন থমথমে, রোদের ছিটে ফোঁটাও নেই। অয়নের অফিসে কিছু দিন হলো কাজের প্রেশার বেড়েছে। ব্যস্ততার মাঝেই অয়ন কিছু সময় বের করে চিত্রিতার সাথে কথা বলে। ফোনে অয়নের সাথে টুকটাক কথা হয়েছে তার, তবুও চিত্রিতা অয়নকে ভীষণভাবে মিস করেছে। ঘরের লাইট অফ করে চিত্রিতা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তবে নিদ্রারা ধরা ছোঁয়ার বাইরে। সে মনে মনে আফসোস করতে থাকে কেন সে একা আসতে গেল। এখন রাতের 11টা বাজে। একটু আগেই অয়ন খাওয়া দাওয়া করে ঘরে এসেছে ঘুমানোর জন্য। অয়নও আজ বেলকনির একা বসে আছে, চারদিকে শূন্যতা বিরাজ করছে। তার মনও যে প্রেয়সীর জন্য ব্যাকুল হয়ে আছে, যেন তাকে ছাড়া এক মুহূর্ত থাকা দায়। কিছু একটা ভেবে ঝটপট তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে অয়ন। মনোয়ারা বেগমকে বলে বেরিয়ে পড়ে বাসা থেকে। ছেলের এমন পাগলামো দেখা আড়ালে হাসেন মনোয়ারা বেগম। প্রায় 35 মিনিট পর কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছে অয়ন। রাস্তায় তেমন গাড়িঘোড়া না থাকায় তাড়াতাড়ি আসতে পেরেছে। চিত্রিতাদের বাড়ির কাছে পৌঁছাতেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। গেইটে নক করার মিনিট খানেক পর শান্ত এসে গেইট খুলে দেয়। সে এতক্ষণ তার তথাকথিত গার্লফ্রেন্ড মিথিলার সাথে প্রেমালাপে ব্যস্ত ছিল। ভাইয়া আপনি ঘরে যান। আমি বড়মা আর মাকে বলছি। উনাদের এখন ডেকে বিরক্ত করতে হবে না। তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো। কথাটা বলেই চিত্রিতার ঘরের দিকে অগ্রসর হয়। চিত্রিতা তখনও জেগেই ছিল। এপাশ ওপাশ করার পরেও ঘুমেরা যেন আজ আসতেই চাইছে না। হঠাৎই ঘরে করা নাড়ার শব্দ পেয়ে চিত্রিতা উঠে বসে। পরবর্তীতে আবারও কেউ করা নাড়ে, চিত্রিতা ভাবে হয়তো বাড়ির কেউই, তাই সে উঠে দরজা খোলার জন্য। দরজা খুলে অয়নকে দেখতে পেয়ে চিত্রিতার মনের গহীন লুকিয়ে থাকা খুশিরা ধেই ধেই করে নেচে ওঠে। অয়ন সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে প্রেয়সীর মুখ পানে হাসি মুখে তাকিয়ে থাকে। চিত্রিতা অকপটে বলে, আপনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে, আপনি বসে বিশ্রাম করুন। আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আমি বাড়ি থেকে খেয়েই এসেছি, তোমাকে ব্যস্ত হতে হবে না। আমি এখন ঘুমোবো। পরিণয় থেকে প্রণয় নয়। উর্মি আক্তার উষা। দরজা খুলে অয়নকে দেখতে পেয়ে চিত্রিতার মনের গহীন লুকিয়ে থাকা খুশিরা ধেই ধেই করে নেচে ওঠে। অয়ন সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে প্রেয়সীর মুখ পানে হাসি মুখে তাকিয়ে থাকে। চিত্রিতা অকপটে বলে, আপনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে, আপনি বসে বিশ্রাম করুন। আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আমি বাড়ি থেকে খেয়েই এসেছি, তোমাকে ব্যস্ত হতে হবে না। আমি এখন ঘুমোবো। চিত্রিতা দরজা আটকে এসে অয়নের পাশে শুয়ে পড়ে। অয়ন চিত্রিতাকে কাছে টেনে তার বুকে মাথা রাখে।
ক্লান্ত হওয়ায় ওভাবেই চিত্রিতার বুকে মাথা রেখে মুহূর্তেই ঘুমিয়ে পড়ে সে। চিত্রিতা অয়নের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। একটা সময় পর সেও ঘুমিয়ে পড়ে। নিঃস্বকালো আধার কাটিয়ে ভোরের আলো ফুটে উঠেছে। চারদিকে পাখির কিচিরমিচির কলকাকলি শোনা যাচ্ছে। জানালার কাঁচ ভেদ করে পর্দার আড়াল থেকে সোনালি রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় চিত্রিতার। নিজেকে অয়নের বাহুডোরে দেখে মুচকি হাসে। মুগ্ধ নয়নে চেয়ে থাকে অয়নের মুখ পানে। এই মানুষটা এত বুঝে কেন তাকে? মানুষটার ভালোবাসায় নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে হয় তার। ঘুমন্ত অয়নকে আদর আদর লাগে দেখতে। চুপিসারে অয়নের গালে দুটো চুমু এঁকে দেয় চিত্রিতা। অয়ন হালকা নড়েচড়ে চিত্রিতাকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে আর বলে, আজ বরকে আদর করা হচ্ছে, কি ব্যাপার? আমার বর আমি আদর করব। আপনার কি? কথাটা বলেই চিত্রিতা অয়নের বুকে মুখে গুজে রাখে। অয়নের মনের মাঝে প্রশান্তি নামক পাখিগুলো আজ মনাকাশে ডানা মেলে উঠছে। চিত্রিতাকে আরো শক্ত করর ঝাপটে ধরে সে। কিন্তু আমার যে বড্ড প্রেম প্রেম পাচ্ছে। তা আর হচ্ছে না মশাই। উঠুন, আপনার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। চিত্রিতা অয়নকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে অয়ন এখনো বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। চিত্রিতা অয়নকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে রান্নাঘরে চলে আসে। রাহেলা বেগম আর শাহানা বেগম নাস্তা বানাচ্ছেন। তাই সে চট করে এক মগ কফি বানিয়ে নেয় অয়নের জন্য। 8:30টার দিকে অয়ন তৈরি হয়ে অফিসে চলে যায়। আজ হাফ ডে অফিসে, তাই সে দুপুরে এসে বিকেলে বাসায় নিয়ে যাবে সাথে করে। 5টার আগেই ওরা বাসায় ফিরে আসে। অয়ন ফ্রেশ হয়ে বাইরে কোথাও একটা বের হয়। অয়নের বাইরে যাবার পর চিত্রিতা ফ্রেশ হয়ে নেয়। তারপর বারান্দায় রাখা দোলনাটায় গিয়ে বসে পড়ে। গোধূলির লগ্ন শুরু হয়ে গেছে। চারদিকে সোনালি আর লালচে আভাগুলো একটু একটু করে আধারের সাথে মিলিয়ে যাচ্ছে। পাখিরা ডানা ঝাপটে তাদের নীড়ে ফিরে যাবার প্রস্তুতি নিয়েছে। চিত্রিতা একমনে আকাশ পানে চেয়ে আছে। সময় তার নিজ নিয়মে আবহমান। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিনই কেটে গেছে। ভালোবাসার গভীরতাটা দিনকে দিন যেন বেড়েই যাচ্ছে। আজ ছোট্ট আরুষির জন্মদিন। চারু আর চিত্রিতা মিলে আরুষির পছন্দের খাবার রান্না করছে। ছোট্ট আরুষি এঘর ওঘর ছোটাছুটি করছে। মনোয়ারা বেগম হাতে হাতে ওদের কাজে সাহায্য করছে। বিকেলে চিত্রিতার বাবার বাড়ি থেকে সবাই আসবে। দুপুর 2:30টার দিকে ওদের রান্নাবান্নার সমস্ত কাজ শেষ করে। চারুই মূলত সব রান্না করেছে। চিত্রিতা তার শাশুড়ির সাথে মিলে সাহায্য করছিল। এই অল্পতেই হাঁপিয়ে গেছে চিত্রিতা। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে সে। ফ্রেশ হওয়ার জন্য রান্নাঘর থেকে নিজের ঘরে চলে আসে চিত্রিতা। আজ অয়ন অফিসে যায়নি। বিছানায় বসে আধশোয়া হয়ে ফোনে অফিসের কারো সাথে কথা বলছিল। চিত্রিতা আলমারি খুলে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শরীরে ক্লান্তি অনুভব হওয়ায় একেবারে গোসল করে বের হয় চিত্রিতা। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়াতেই চিত্রিতার মাথা ঘুরে ওঠে। চারপাশে সবকিছু অন্ধকার দেখছে সে। দরজা আঁকড়ে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়ায় চিত্রিতা। নিজেকে স্বাভাবিক করে অয়নের অপর পাশে গিয়ে শুয়ে পড়ে। চিত্রিতাকে এভাবে অবেলায় শুতে দেখে অয়ন বলে, কি হয়েছে তোমার? তুমি তো কখনো অবেলায় এভাবে শুয়ে থাকো না। কিছু হয়নি। ক্লান্ত লাগছে ভীষণ। কিছু হয়নি বললেই হলো? চোখ মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে তোমার। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন না। একটু আবেদনময়ী হয়ে কথাটা বলে চিত্রিতা। সেই আধশোয়া অবস্থাতেই অয়ন চিত্রিতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। চিত্রিতা চোখ বুজে আছে, তবে ঘুমিয়ে পড়েনি। বিকেলে চিত্রিতাদের বাড়ির সবাই আসে। সন্ধে 7টার দিকে কেক কাটা হয়। তারপর রাতে সবাই একসাথে খেতে বসেছে। বড়দের আগেই খাবার খাইয়ে দেওয়া হয়েছে। তারা বসার ঘরে কথাবার্তা বলছেন। এখন চারু, আমির, চিত্রিতা, অয়ন আর শান্ত খেতে বসেছে। আরুষিকে মনোয়ারা বেগম আগেই ঘুম পাড়িয়ে ঘরে শুইয়ে দিয়েছে। আজ চিত্রিতার পরিবার এখানে থাকবে। বিরিয়ানিটা মুখে দেওয়ার সাথে সাথে গা গুলিয়ে আসছিল, তাই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে ঘরে চলে আসে চিত্রিতা।
ওয়াশরুমে গিয়ে অনর্গল বমি করতে থাকে সে। শরীর যেন মুহূর্তেই অসাড় হয়ে আসছে। আস্তে ধীরে ঘরের দিকে এগিয়ে আসে। কার্পেটের সাথে পা লেগে পড়েই যাচ্ছিল তখন অয়ন দৌড়ে এসে ধরে ফেলে। চিত্রিতা চোখ বন্ধ করে অয়নের বুকের মাঝে লেপ্টে থাকে। অয়ন কোলে করে চিত্রিতাকে বিছানায় শুইয়ে দেয়। ওভাবে খাবার ছেড়ে উঠে চলে আসলে কেন সোনা? বিরিয়ানির গন্ধটা আমার সহ্য হচ্ছিল না। কেমন বমি বমি পাচ্ছিল। চোখ বন্ধ করেই জবাব দেয় চিত্রিতা। চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। না না, ডক্টরের কাছে যেতে হবে না। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। চারু কাছে চিত্রিতার না খেয়ে উঠে আসার কথা শুনে মনোয়ারা বেগম ওদের ঘরে আসেন, সাথে একটা প্লেটে করে তার জন্য খাবার নিয়ে আসেন। অয়ন বিছানায় অন্য পাশে বসে ছিল। মনোয়ারা বেগম চিত্রিতা কাছে গিয়ে নিজ হাতে খাইয়ে দিতে চাইলে পরপর দুবার খাবার মুখে নিয়ে খাওয়ার পর তৃতীয়বার মুখে নেওয়ার সাথে সাথে বমি করে ভাসিয়ে দেয় চিত্রিতা। মনোয়ারা বেগম ঘরটাকে পরিষ্কার করে দেন। মনোয়ারা বেগমের আজও মনে আছে তার আমির যখন পেটে ছিল কোনো খাবারই খেতে পারতেন না। খাবার খাওয়ার সাথে সাথে বমি করে ভাসিয়ে দিত। আর সব কিছু উনার স্বামী আরিফ সাহেব পরিষ্কার করতেন। এই নিয়ে উনার শাশুড়ির কাছে কম কথা শুনতে হয়নি, তারপরও সব সহ্য করতে। কথায় কথায় উনার শাশুড়ি বলতেন এই সবই নাকি উনার নাটক। সেই থেকেই উনি ভেবে রেখেছেন আমির আর অয়নের বউদের তিনি নিজের মেয়ের মতো আগলে রাখবেন। চিত্রিতা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানুষটা কত ভালো, মায়ের মতোই যত্ন নেয়। এভাবে পরপর দুবার বমি করার পর মনোয়ারা বেগম কিছুটা খটকা লাগে, তাই তিনি বলেছেন কাল চিত্রিতাকে নিয়ে হসপিটালে যাবেন। পরের দিন অয়ন অফিসে চলে যাওয়ার পর সকাল 10:30টার দিকে মনোয়ারা বেগম চিত্রিতাকে নিয়ে হসপিটালে নিয়ে যান। ডক্টর কিছু টেস্ট করতে দেন। কিছুক্ষণ পরেই ডক্টর টেস্টের রিপোর্ট দিবেন, তাই মনোয়ারা বেগম আর চিত্রিতা চেম্বারে বসে আছে। কিছুক্ষণ বাদেই ডক্টর তার সাথে করে রিপোর্ট নিয়ে আসেন। রিপোর্টে স্পষ্ট লেখা আছে চিত্রিতা প্রেগন্যান্ট। মনোয়ারা বেগম আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে চিত্রিতার কপালে আলতো করে চুমু দেয়। বাড়িতে এসে এই খুশির খবরটা অয়ন বাদে সবাইকেই দেওয়া হয়। মনোয়ারা বেগম কড়াকড়ি ভাবে বলে দিয়েছেন চিত্রিতা যেন এখন থেকে কোনো ভারী কাজে হাত না লাগায়। সঠিক সময়ের খাবার খাওয়া আর ঘুম যেন ঠিক সময়ে করা হয়। ডক্টর কিছু চার্ট করে দিয়েছে চিত্রিতার প্রেগন্যান্সির জন্য। রাত অয়ন যখন তার মাকে জিজ্ঞেস করে ডক্টর কি বলল, তখন মনোয়ারা বেগম ছেলের কথা কোনো উত্তরই দেননি। মনোয়ারা বেগম নিজ হাতে চিত্রিতাকে খাবার খাইয়ে দিয়ে আসেন। চিত্রিতার ঘর থেকে বের হয়নি। অয়ন চিত্রিতার কথা জিজ্ঞেস করলে মনোয়ারা বেগম বলেন যে চিত্রিতা ঘরে ঘুমোচ্ছে। অয়ন চুপচাপ খাবার খেয়ে ঘরে চলে আসে। ঘরে এসে দেখে ঘরে লাইট অফ করা। লাইট অন করার পর অয়নে চোখ যায় বিছানার পাশের দেয়ালে। সেখানে একটা হাস্যোজ্জ্বল বাচ্চার ছবি। চিত্রিতা ঘরে নেই। বারান্দা থেকে গুনগুন আওয়াজ ভেসে আসছে। অয়ন বারান্দার দিকে এগিয়ে গিয়ে দেখে চিত্রিতা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। অয়ন পেছনে থেকে জড়িয়ে ধরার ফলে কিঞ্চিত কেঁপে ওঠে চিত্রিতা। অয়নের গরম নিঃশ্বাসগুলো চিত্রিতার ঘাড়ে বাড়ি খাচ্ছে বারবার। চিত্রিতার কানের কাছে মুখ এনে রিপোর্টের কথা জিজ্ঞেস করে। চিত্রিতা রিপোর্টটাকে সাথেই রেখেছিল, সে জানত এই প্রশ্নটা অয়ন আজ করবেই। চিত্রিতার হাত থেকে রিপোর্টটা নিয়ে পড়তে থাকে অয়ন। রিপোর্টে স্পষ্ট লেখা আছে চিত্রিতা 5 সপ্তাহের প্রেগন্যান্ট। নিজের অস্তিত্ব চিত্রিতার মাঝে বেড়ে উঠবে ভাবতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এ যে খুশির কান্না! অয়ন চিত্রিতার কপালে আলতো করে চুমু এঁকে শক্ত করে জড়িয়ে ধরে। সে যে বাবা হবে। বাবা হওয়ার অনুভূতিগুলো জেঁকে বসেছে তার মাঝে। চোখ মুখে ভেসে উঠেছে খুশির ঝলকানি। হুট করে যেন জীবনটা আরো বেশি আনন্দময় আর সুন্দর লাগছে তার কাছে। বাবা হওয়ার আনন্দ এত সুখের কেন? আজ আমার বড্ড সুখী লাগছে নিজেকে। ধন্যবাদ সোনা, আমাকে এই ভালো লাগার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে মা হওয়ার স্বাদ অনুভব করানোর জন্য। পরিণয় থেকে প্রণয় 10। উর্মি আক্তার উষা। আজ আবহাওয়া বেশ খারাপ করেছে। বাইরে বাতাস বইছে। বাতাসের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির কণা ছিটকে আসছে বারান্দায়।
বারান্দার থাকা ফুল গাছগুলো বৃষ্টির পানিতে টইটম্বুর। অয়ন এখনো বাসায় আসেনি। চিত্রিতা বিছানায় শুয়ে আছে, কিছুক্ষণ বাদেই অয়ন বাসায় আসে। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে এসেছে অয়ন। চিত্রিতা ধীরে সুস্থে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আলমারি থেকে অয়নের জন্য একটা টি-শার্ট আর ট্রাউজার এনে দেয়। অয়ন ওয়াশরুম চলে যায়। বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। অয়ন ফ্রেশ হয়ে এসে দেখে চিত্রিতা বিছানায় বসে রয়েছে। প্রেগন্যান্সির 6 মাস চলছে তার। আগের থেকে কিছুটা গোলুমোলু হয়ে গেছে চিত্রিতা। প্রেগন্যান্সির 4 মাস যাবৎ চিত্রিতা কোনো খাবারই খেতে পারত না। হয়তো খাবারে গন্ধ লাগতো, নয়তো খাওয়ার পরপরই বমি করে ভাসিয়ে দিত। অয়নের অফিসের ছুটি না থাকায় ঠিক মতো সময় দিতে পারছে না সে, তবে যথাসম্ভব চেষ্টা করে চিত্রিতার খেয়াল রাখার, বাড়ির সবাই তার খেয়াল রাখে। চিত্রিতা এখনো খায়নি, অয়নের সাথে খাবে বলে তার আসার অপেক্ষায় ছিল। অয়ন চিত্রিতাকে নিয়ে ডাইনিং টেবিলে আসে। চিত্রিতার খাবার বাড়ছিল তখনই মনোয়ারা বেগম এসে জোর করে দুজনকে খেতে বসিয়ে দিয়েছেন। বাকি সবাই আগেই খেয়ে নিয়েছে। আমির অফিসের একটা কাজে রাজশাহী গিয়েছে। মনোয়ারা বেগম চিত্রিতাকে কোনো কাজই করতে দেন না। অয়ন বাসায় না থাকলে চিত্রিতার খাওয়া দাওয়া সহ সকল খেয়াল তিনিই রাখেন। চারু বাকি সকল কাজ করে, সেও বোনের সকল পছন্দের খাবার রান্না করে দেয়, তবে চিত্রিতা কোনোটাই তৃপ্তি সহকারে খেতে পারে না। খাওয়ার শেষে অয়ন চিত্রিতাকে সাথে করে ঘরে নিয়ে আসে। আজ শুক্রবার তাই অয়ন আমির দুজনেই আজ বাসায় রয়েছে। দুপুরের খাবার খেয়ে চিত্রিতার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছিল, তাই সে ঘরে শুয়ে আছে। অয়ন বিছানার এক পাশে বসে মোবাইলে কিছু একটা করছে। এমন সময় ছোট্ট আরুষি দৌড়ে আসে। অয়ন মোবাইলে বালিশের উপরে রেখে আরুষিকে কোলে নিয়ে আধশোয়া হয়ে বসে। চিত্রিতা আস্তে করে শোয়া থেকে উঠে বসে। আরুষি চিত্রিতার গালে একটা চুমু দিয়ে বলে, মামুনি ভাই কবে আসবে? ভাই তো এখন খুব ছোট, আরেকটু বড় হলেই চলে আসবে মা, বলল অয়ন। আরুষি হাত দিয়ে দেখিয়ে বলে, ভাই কি এত ছোট? না মামুনি আরেকটু বড়, বলল চিত্রিতা। ওদের কথা মাঝেই চারু ঘরের দরজায় এসে নক করে, তারপর ঘরের ভেতরে এসে জানায় তার বাবা মা এসেছেন। অয়ন আরুষিকে কোলে করে, সাথে চিত্রিতাকে নিয়ে বসার ঘরে আসে। চারু বাবা মায়ের জন্য নাস্তার ব্যবস্থা করছে। উনারা সবাই বসার ঘরে বসে কথা বলছেন। আতাউর রহমান আর রাহেলা বেগম মেয়েকে সাথে করে নিয়ে যাবেন বলে এসেছেন, কারণ প্রেগন্যান্সির সময় অধিকাংশ মেয়েরা বাবা বাড়িতেই থাকে। চিত্রিতা কোনো কথা না বলে চুপচাপ একটা চেয়ারে বসে আছে। পাশেই অয়ন মুখ কালো করে দাঁড়িয়ে আছে। অয়ন গলা খাকারি দিয়ে সোজাসাপটা বলে, সে কিছুতেই এই সময় বউ দিতে ইচ্ছুক নয়। অয়নের এমন কথা শুনে উপস্থিত সবাই কিছু না বলে মুচকি হাসতে থাকে। চিত্রিতার যেন লজ্জায় মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। লোকটা দিনকে দিন কেমন লাগামহীন হয়ে যাচ্ছে। তার হয়তো লজ্জা নেই, তাই বলে কি ওকেও সবার সাথে লজ্জায় ফেলতে হবে? আতাউর রহমান আর রাহেলা বেগম খুশিমনেই অয়নের সিদ্ধান্ত মেনে নেয়। উনারা জানেন এখানে চিত্রিতার কোনো অযত্ন হবে না। ডেলিভারির সময় প্রায় ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে চিত্রিতার খুব মুড সুইং হয়। অয়ন অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়েছে। কিছুক্ষণ আগেই অয়ন চিত্রিতাকে নিয়ে হসপিটাল থেকে চেক আপ করিয়ে বাসায় এসেছে। বেবির পজিশন আলহামদুলিল্লাহ ভালোই আছে। হসপিটাল থেকে বাসায় আসার পথে চিত্রিতার বেশ ঝাল দিয়ে ফুচকা খেতে ইচ্ছে করছিল, কথাটা অয়নকে বলেছিল, তবে সে তার কথায় তেমন একটা পাত্তাও দেয়নি। সোজা বাসায় নিয়ে এসেছে। বাসায় আসার পর আবার কোথায় যেন বেরিয়েছে অয়ন। চিত্রিতা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে অয়ন তার জন্য ড্রেসিং টেবিলের উপর এক প্লেট ফুচকা সাজিয়ে রেখেছে। মুহূর্তেই চিত্রিতার মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। বিছানার এক কোণে বসে ড্রেসিং টেবিলের উপর থেকে ফুচকা প্লেটটা নিয়ে গপাগপ করে খাওয়া শুরু করে চিত্রিতা। রাতে অয়ন চিত্রিতার চুলে তেল দিয়ে বিনুনি করে দিচ্ছিল। তখনই চিত্রিতা পেটে হাত অস্ফুটে আহ বলে ওঠে। অয়ন তাড়াতাড়ি করে চিত্রিতার কাছে এসে বলে, পেটে ব্যথা করছে? হুম, বেবি কিক দেয়। ক্লান্ত চেহারায় কথাটা বলে চিত্রিতা। মাকে কষ্ট দেয় না বাবা।
পেটে চুমু দিয়ে বলে অয়ন। পরের দিন দুপুরে চিত্রিতা গোসল করে বিছানায় বসে টাওয়াল দিয়ে চুল মুছছিল। অয়ন গোসল করছে। এমন সময় চিত্রিতার লিভার পেইন শুরু হয়। প্রথমত চিত্রিতা মনে করেছিল বেবি হয় নড়াচড়া করছে তাই এমন ব্যথা হচ্ছে। আস্তে আস্তে ব্যথাটা যেন বেড়েই যাচ্ছে। মুহূর্তেই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। পরমুহূর্তে আর সহ্য করতে না পেরে অয়নকে জোরে জোরে ডাকতে থাকে। অয়ন চিত্রিতার চিৎকার শুয়ে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এসে দেখে চিত্রিতা বিছানায় বসে তরপাচ্ছে। এতক্ষণে মনোয়ারা বেগম আর চারুও চলে এসেছে চিত্রিতার চিৎকার শুনে। অয়ন চিত্রিতার এই অবস্থা দেখে ঘাবড়ে গেছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। চিত্রিতা অয়নের হাত চেপে ধরে চিৎকার করছে। মনোয়ারা বেগম দোয়া দুরুদ পড়ছেন। উনি জানেন মেয়েটা কিরকম কষ্ট সহ্য করছে। অয়ন আমিরকে কল করে বলে দিয়েছে কিছুক্ষণ পরেই হয়তো অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসবে। বোনের এমন কষ্ট দেখে চারুর চেহারাতে চিন্তা ভাঁজ পড়ে গেছে। বেশ কিছুক্ষণ পর চিত্রিতাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যায়। মনোয়ারা বেগম আর আমিরও সাথে রয়েছে। আরিফ সাহেব কিছুদিন ধরে অসুস্থ তাই চারু বাড়িতেই থেকে গেছে আর আরুষিও তো ছোট। চিত্রিতার চিৎকার শুনে বাচ্চা মেয়েটা সে কি কান্না। বারবার বলছে আম্মু মামুনিকে কে মেরেছে? মামুনি কান্না করছে কেন? মনোয়ারা বেগম চিত্রিতার হাত ধরে সাহস জুগিয়ে যাচ্ছেন। আল্লাহকে ডাকো মা, একটু ধৈর্য ধরো। চিত্রিতার গাল বেয়ে অনবরত পানি ঝরছে। 20 মিনিটের মধ্যেই ওরা হসপিটালে পৌঁছে যায়। ওটিতে যাওয়ার আগে চিত্রিতা অয়নের হাত শক্ত করে ধরে ফেলে। আকুতি ভরা কণ্ঠে বলে, প্লিজ আপনি আমার পাশে থাকুন। চিত্রিতা কিছুতেই অয়নের হাত ছাড়ছে না। অয়ন ডক্টরকে বলে তাকে যেন ওটিতে এলাও করে। এই মুহূর্তেই অপারেশন করাতে হবে। ডক্টর অয়নকেও বলে দেয় সেও সাথে আসতে পারে। বাইরে মনোয়ারা বেগম বসে আছেন। এতক্ষণে চিত্রিতার পরিবারও চলে এসেছে হসপিটালে। সবাই আল্লাহকে ডাকছেন মা ও বাচ্চা যাতে সুস্থ থাকে। ওটিতে অয়ন চিত্রিতার হাতটা শক্ত করে ধরে আছে। প্রতিটা মেয়েই চাই এই সময়টায় যেন তার প্রিয় মানুষটা পাশে থাকে। এতে যেন তাদের মনোবল আরও বেড়ে যায়। চিত্রিতারও তাই হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর ডক্টর অয়নকে বলে, কংগ্রাচুলেশনস মি অয়ন, আপনার স্ত্রী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। ডক্টর আমার স্ত্রী সুস্থ আছে তো? হ্যাঁ, উনিও সুস্থ আছেন। থ্যাংক ইউ ডক্টর। খুশিতে অয়নের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অয়ন চিত্রিতার কপাল চুমু এঁকে দেয়। নার্স সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে একটা টাওয়াল পেঁচিয়ে অয়নের কাছে দেয়। ছোট্ট ফুটফুটে বাচ্চাটা অয়নের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ছেলেকে কোলে নিয়ে অয়নের নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। এনেস্থিসিয়া দেওয়ার জন্য চিত্রিতার একটু দেরিতেই জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর চিত্রিতাকে কেবিনে শিফট করা হয়েছে। সবাই একে একে দেখা করে গেছে। চিত্রিতার পাশে ওদের বাচ্চা ছেলেটাকে শুইয়ে দেওয়া হয়েছে। ছেলেটা মায়ের পাশে আরাম করে ঘুমোচ্ছে। অয়ন এক দৃষ্টিতে চিত্রিতার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে। অয়ন চিত্রিতার হাতটা ধরে রাখে শক্ত করে। চিত্রিতা একবার অয়নের মুখ পানে তাকার আরেকবার বাচ্চার মুখ পানে তাকায়। ছেলেটা তার বাবার মতোই হয়েছে। চিত্রিতার সব কষ্ট যেন নিমিষেই দূর হয়ে গেছে। হসপিটালে 4 দিন থেকে আজ বাসায় এসেছে চিত্রিতা তার বাচ্চাকে নিয়ে। আজই ছেলের আকিকা দেবে বলে ঠিক করেছে অয়ন। তাদের দুজনের নামের সাথে মিলিয়ে ছেলের নাম রেখেছে চিত্রায়ন। ছোট বাচ্চারাই পারে একটা পরিবারকে মাতিয়ে রাখতে। পরিবারে যেন খুশির জোয়ার নিয়ে আসে। আরুষি ছোট্ট ছোট্ট হাতে চিত্রায়নকে কোলে নেওয়ার চেষ্টা করে। মাঝে মাঝে আদরও করে দেয়। অয়ন চিত্রিতাকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে। আজকাল চিত্রিতা ছেলেকে তেমন কোলে নেয় না, ফিডিং করাই না। সারাক্ষণ চুপচাপই বসে সাথে। খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। ডক্টর চিত্রিতার কিছু টেস্ট করায় সাইকোটিক ডিপ্রেশন বা ম্যানিয়ার লক্ষণ রয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য। এরপর তিনি অয়নের সাথে আলাদাভাবে কিছু কথা বলে চায়। দেখুন মি অয়ন, আপনার স্ত্রী কিছুটা ডিপ্রেশনে ভুগছে।
এক্ষেত্রে উনি ভাবছেন কেউই উনার প্রতি যত্নশীল বা খেয়াল রাখে না। আপনার উচিত উনাকে বেশি বেশি সময় দেওয়া। ডেলিভারির পরে মায়েদের শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় যার ফলে আচরণে অনেক ধরনের পরিবর্তন আসে। সব কিছুর প্রতি অনীহা সৃষ্টি হয়, এমনকি বাচ্চার প্রতিও। এই সমস্যাটাকে আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন বলে থাকি। এই সমস্যাটা বেড়ে গেলে মাতার নিজ ভূমিষ্ঠ বাচ্চাকে মেরে ফেলতেও পিছুপা হয় না। জি ডক্টর, আমি চেষ্টা করব ওর খেয়াল রাখার। এরপর প্রায় 1 সপ্তাহ লেগে যায় চিত্রিতার স্বাভাবিক হতে। রাতে চিত্রিতা ছেলেকে ঘুম পাড়িয়ে বারান্দায় গিয়ে বসে। অয়ন ঘরে এসে দেখে চিত্রায়ন ঘুমোচ্ছে। চিত্রিতাকে বারান্দায় বসে থাকতে দেখে অয়নও তার পাশে গিয়ে বসে। চিত্রিতা অয়নের বুকে মাথা রেখে বলতে থাকে, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি কি করে এমনটা করতে পারি, সে যে আমাদের ভালোবাসার অস্তিত্ব। ভুল তো আমার হয়েছে। আমি তোমার প্রতি যত্নশীল হতে পারিনি। প্লিজ এভাবে বলবেন না। তুমি কষ্ট পেও না আর। এখন তো সব ঠিক হয়ে গেছে। হুম, ভালোবাসি তো। আমিও। সমাপ্ত।